সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1131তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুগণ। আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ আশিকের জীবনের হৃদয় কাঁপানো ভালোবাসা মুখর এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল নাইট গার্ড হ্যান্ডসাম যুবকের সঙ্গে পরীর বাস্তব প্রেম কাহিনী। বন্ধুগণ, এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার কোনো এক সুদর্শন যুবকের বাস্তব জীবনের গল্প পরীর সঙ্গে। এবং বিশ্বাস করেন, এই গল্পটা পড়ে আমি এতটুকু বুঝতে পেরেছি, মানে আমার ভিতরে এই জিনিসটা জেগে উঠেছে যে মানুষের প্রতি পরীর এই নিবিড় ভালোবাসা। গল্পটা না শুনলে বা গল্পটা না পড়লে আমি কখনোই বিশ্বাস করতাম না। বিশ্বাস করেন, এই গল্পটা পড়ার পর থেকে আমার মনের ভিতরেও না কেন জানি পরীর প্রতি এক অন্যরকম ভালোবাসা জেগে উঠেছে। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই আশিকের জীবনের এই ভালোবাসা মুখর পরীর ভয়ঙ্কর বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আশিককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিক, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার বড় একটা ভাই সহ ছোট একটা ভাই, রয়েছে আমার দাদা দাদি। আমাদের পরিবারে আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে ঘেরা পাহাড় ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শ্রমিক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা মানুষের কাজ করে, বাজারে এখানে সেখানে, ঠিক যখন যে ধরনের কাজ পায় ওই ধরনের কাজই আমার আব্বা করে। এবং ওই কাজ করে হাড়ভাঙা পরিশ্রম করে বাবা কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমার জন্মের পর থেকেই না একটা ঘটনা ঘটতে শুরু হয়। আমার জন্মের পর থেকে আমাদের বাড়িতে একটা ভিন্ন রকমের অনেক বড় একটা বাজ পাখি দেখা যায়। এবং যে বাজ পাখিটা আকারে ছিল এত বড়, এবং এইটা এরকম হতো যে ধরেন আমি যখন ছোটোবেলায় ছিলাম, আমাকে যখন উঠানে শোয়াইতে দিত, ওই বাজ পাখিটা বড় বড় গাছের উপরে বসে আমাকে ছায়া দিত। মানে ধরেন আমি উঠানের উপরে বসে আছি, উঠানে আমি শুয়ে আছি ছোটোবেলায়, সূর্যের আলো আমার চোখে পড়তেছে, মানে বাজ পাখিটা এরকম করতো যে গাছের ঢালে বসে তার ডানাগুলো মেনে দিত যাতে আমার উপরে ছায়া না পড়ে। শুধু তাই নয়, একটা পর্যায়ে এরকমও হতো যে ওই বাজ পাখিটাই মাঝে মাঝে আমার পাশে এসে বসে থাকতো এবং ডানা মিলে আমাকে ছায়া দিত। শুধু তাই নয়, আমি যখন একটু একটু করে বড় হই, মানে হামাগুড়ি দিচ্ছিলাম, ঠিক ওই রকম অবস্থায় ওই বাজ পাখিটা দূর থেকে আমার জন্য বিভিন্ন গাছের ফল ফ্রুট নিয়ে আসতো। এবং যে ফলগুলো গাছটা মানে ওই বাজ পাখি আমার জন্য নিয়ে আসতো, মূলত ওই ফল গাছগুলো আমাদের এলাকায় ছিল না। যেমন ধরেন একেবারে টসটসা আপেল, কমলা, মালটা থেকে শুরু করে আঙুর অথবা অনেক সুস্বাদু ধরনের ফল এই পাখিটা মুখে করে নিয়ে এসে আমাকে দিত এবং আমি এটা খেতাম। কিন্তু আস্তে আস্তে করে যখন একটু একটু বড় হই, মানে বড় হই বলতে যখন হামাগুড়ি দিই, বসতে শিখি, তখন আমার বাবা মা এই বিষয়টা নিয়ে খুব টেনশন করতো, মানে অনেক টেনশন করতো। যেহেতু আমার বড় ভাইও হয়েছে, কিন্তু আমার বড় ভাইয়ের মাঝে এরকম কোনো সমস্যা ছিল না। আমি হওয়ার পরেই কেন এরকমটা হলো আমার আব্বা আম্মা কেউ বুঝতে পারতেছিল না। আর আমি না এমন একটা মানুষ ছিলাম যে আমি দেখতে সম্পূর্ণ ভিন্ন রকম একটা ছেলে হয়েছি। মানে এরকম যে আমার আব্বা আম্মার চেহারার সাথে আমার চেহারার তেমন কোনো মিল ছিল না। আমি অনেক বেশি সুন্দর ছিলাম এবং সত্যিকার অর্থে আমি জন্মানোর পর নাকি যারাই দেখেছে তারাই প্রত্যেকেই বলেছে আমি আমার বাবা মায়ের সন্তান হতেই পারি না, কারণ আমার বাবা মা দুজনেই ছিল কালো এবং আমার যে বড় ভাই আছে তিনিও অনেকটা কৃষ্ণবরণ হয়েছে। কিন্তু আমি কিভাবে এরকম ধবধবা ফর্সা হলাম? যদিও আমার নানা ভাই অনেকটা ফর্সা ছিল। তো আমার মা বলতো যে আমার মেজো ছেলে আমার বাবার মতো হয়েছে, এরকমভাবে বলতো। তো মানুষ আসলে কেমন করে যেন আমার দিকে একটু অলৌকিক নজরে তাকাতো। এবং এই সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে এরকম অবস্থা হয়েছে, আমি যখন আস্তে আস্তে করে একটু একটু করে বড় হচ্ছিলাম, এই জিনিসটা আসতো, মানে বাজ পাখি আসতো, আমাকে খাবার দিত, আমাকে পাহারা দিত এবং আমার খেলার সাথী হতো। আপনারা বুঝতেই পারেন, বাজ পাখি আমার মতো একটা বাচ্চাকে, মানে বাজ পাখিটার যেরকম ওয়েট ছিল, যেরকম বড় ছিল, ওই বাজ পাখি চাইলে আমার মতো একটা বাচ্চাকে সে মুখে করে বা তার আঙুলে করে পায়ে করে নিয়ে চলে যেতে পারতো। এত বড় আকারে বাজ পাখি ছিল, কিন্তু ওইটা আমার সাথে খেলা করতো, আমি ওইটারে ধরতাম। মানে এগুলো আমি বড় হবার পরে আমার দাদির মুখে, আমার মায়ের মুখে শুনতে পাই যে আমি এটাকে ধরতাম, এটাকে টানতাম, এটার সাথে খেলা করতাম, বাট এইটা কখনোই আমাকে একটা ঠোকর মারতো না বা আমাকে একটা মানে আমার একটা আঁচড়ও দিত না, এমন একটা অবস্থা।
তো একটু একটু করে যখন বড় হই, বড় হবার পরে একদিন আমাদের বাড়িতে একটা ফকির আসে। মানে ফকির বলতে আমার বয়স তখন প্রায় আপনার মোটামুটি একটু বড় হয়েছে, অতটা বড় না, আবার একটু একটু মানে হাঁটতে পারি, হচটকে পড়ে যাই, হাঁটতে গেলে পড়ে যাই, এরকম হয়তো 3-4 বছরের এরকম হবে আর কি, বা 2-3 বছর এরকম হবে। পরে একটা ফকির আসে আমাদের বাড়িতে, এবং ফকির আসার পরে এই ফকির এই দৃশ্যটা দেখে, মানে দেখতে পাই যে এরকম বাজ পাখিটা আমার কাছে আসে এবং এসে আমার সাথে খেলা করে, এই জিনিসগুলো দেখে। দেখার পরে ফকির আমার মারে বলে যে বোন মারে, আমার পেটে ভোক লাগছে, আমার কয়টা খাবার দে। তো আমার মা তখন খাবার দিল। অনেকেই তখন এই দৃশ্যটা দেখে, আমি যখন এই বাজ পাখির সাথে খেলি বা বাজ পাখি গাছের উপরে বসে থাকে একেবারে রক্তবরণ চোখ নিয়ে সবার দিকে তাকায়। ফকিরটা যখন দুপুরে খাবার খেলো, খেয়ে হাত ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত উঠানে বসে এই দৃশ্যটা দেখলো। দেখার পর আমার আম্মাকে ডাক দিয়ে বলল, বোন রে, তোর ছেলেটার আমি দেখলাম, আমার মায়েরে বললো, মারে তোর ছেলেটার আমি দেখলাম, আমার অনেক ভালো লেগেছে। তো দেখ একটা কথা বলি, যেটাকে তোরা বাজ পাখি মনে করতেছিস এটা আদৌ কোনো বাজ পাখি না। যেটাকে তোরা মনে করিস যে বাজ পাখি হয়ে তোর ছেলের সাথে খেলা করে, তোর ছেলের মন ভালো করে, তোর ছেলেকে ভালো রাখে, এইটা আদৌ কোনো বাজ পাখি না, এটা একটা জিন। যদি পারিস ওই জিনের হাত থেকে তোর সন্তানটাকে বাঁচা, কারণ তা না হলে ভবিষ্যতে জিনে তোর সন্তানটাকে নিয়ে যাবে। এই কথা বলার পরে আমার আম্মার ভিতরে তখন ভয় ঢুকে যায়। কি ব্যাপার হুজুর, মানে ওই ফকির এই কথা বললো কেন? এর আগ পর্যন্ত কিন্তু ওই বাজ পাখিটাকে একটা বাজ পাখির নজরেই দেখা হতো, যেটা একটা বাজ পাখি আসে আমার সাথে খেলে, আমার সাথে খেলা করে চলে যায়, এরকমভাবেই কিন্তু চিন্তা করা হতো। কিন্তু যখন ওই ফকির এই কথা বলল, এই কথা বলার পরেই না আমার মায়ের ভিতরে অন্যরকম একটা টেনশন ঢুকে গেল। আরে ফকির যেটা বলছে তাহলে সেটা তো সত্যিও হতে পারে, কারণ বাজ পাখি তো আকারে এত বড় হতে পারে না, বা নর্মালি বাজ পাখি এসে আমার বাচ্চার সাথে এরকম খেলা কেন করবে? আমার বাচ্চাকে ঠোমর দিবে না, আঁচড় দিবে না? আমার বাচ্চার জন্য যেসব খাবার, মানে যেসব ফল আমাদের এলাকাতেও নাই, আমাদের দেশেও নাই, এই সমস্ত ফল এই বাজ পাখি কোত্থেকে নিয়ে আসবে? এই প্রশ্নগুলো প্রতিটা মুহূর্তে আমার মাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। একবার যে আমার মা একটা কবিরাজের দ্বারস্থ হলো, হওয়ার পরে মা কবিরাজকে সব কিছু খুলে বলল, এবং বলার পরে কবিরাজ নাকি ওখানে চালান দিল, মানে ওনার যে চালান দিল, এবং চালান দেওয়ার পরে আমার মাকে বলল যে দেখ, আসলে ওই ফকির যেটা বলেছে এটা সত্য কথা, এইটা আদৌ কোনো বাজ পাখি না, এটা হচ্ছে ভয়ঙ্কর আকারের একটা জিন, বা যেটাকে পরি বলে এরকম কিছু। তো এটা আগে পরে তোর সন্তানকে নিয়ে যাবে, যদি তোর সন্তানকে বাঁচাতে চাস তাহলে এই ছোট বয়সে তোর বাড়ি বন্ধ করতে হবে, এবং তোর বাড়ি বন্ধ করার পরে তোর ছেলের হাতে এই তাবিজটা দিতে হবে। আমার আম্মাকে একটা অ্যামাউন্ট বললো যে এত টাকা দিতে হবে। তো আমরা তো গরিব মানুষ ছিলাম, আমাদের পক্ষে এই টাকাটা দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। এরপরও আমার আব্বা মানুষের কাছ থেকে ঋণ করে ধার করে কোনোভাবেই টাকাটা ম্যানেজ করার পর একদিন ওই ফকিরকে খবর দেওয়া হয়। অবাক বিষয় হচ্ছে, ওই ফকির যেদিন আমাদের বাড়িতে আসে, মানে আমাদের বাড়িতে ঢুকার আগেই ওই ফকিরকে ওই বাজ পাখিটা অনেকভাবে অ্যাটাক করতেছিল। এটা নাকি আমার সবাই দেখেছে, আমার দাদা, আমার দাদি, আমার মা, আমার বাবা সবাই দেখেছে। ওই ফকিরটাকে বাজ পাখি বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, বাড়ির সামনাসামনি এরকম করতেছে, মানে খুব একটা ঝামেলা করতেছে, মানে ওই জিনিসটাকে ঢুকতে, মানে ওই কবিরাজটাকে ঢুকতে দেয় না। একটা পর্যায়ে কবিরাজ ঢুকার পরে কবিরাজ তার তন্ত্র মন্ত্র দিয়ে নিচ থেকে আপনার বালি মারা শুরু করছে ওই বাজ পাখিটার উপরে। বাজ পাখিটা তখন পর্যন্ত গাছের উপরে বসা ছিল। এরকম করে যখন নিচ থেকে বাজ পাখির উপরে বালি মারা শুরু করেছে, এবং তার তন্ত্র মন্ত্র দিয়ে এক পর্যায়ে ওই বাজ পাখিটিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে আমাদের বাড়িটা বন্ধ করে দেয়, এবং বাড়িটা বন্ধ করে দিলে পরে আমার বাম হাতের মধ্যে একটা তাবিজ দিয়ে যায়। আমার মাকে বলে যে ভুলেও তোর ছেলের হাত থেকে এই তাবিজটা খুলবি না, যদি কোনো দিন তোর ছেলের হাত থেকে এই তাবিজটা খুলিস তাহলে তোর ছেলে মারা যাবে বা তোর ছেলে মরে যাবে। এইরকমভাবে হচ্ছে আমার মাকে ওই কবিরাজ বলে যায়, এবং কবিরাজ এটা বলে যাওয়ার পরে আমার মা তখন আমাকে তাবিজটা পরাই দেয়, এই তাবিজটা তোমার হাতে থাকে। কিন্তু অবাক বিষয় হচ্ছে ভাই, বিশ্বাস করেন, এরপরে আর কোনো দিন আমাদের এলাকাতে ওই বাজ পাখিটাকে দেখাই যায়নি। অথচ 2 থেকে 3 বছর ধরে এই বাজ পাখি আমাদের বাড়ির উঠানে যে শিমুল গাছ আছে, মানে তুলা গাছ যেটাকে বলে, ওই তুলা গাছের উপরে বসা থাকতো, এবং আমার দিকে ঢাগর চোখ করে তাকিয়ে থাকতো। কেউ আশেপাশে না থাকলে দৌড়ে আমার কাছে নেমে আসতো, আমার খেলার সাথী হতো, মুখে করে আমার জন্য সুস্বাদু সব আরব দেশের ফলগুলো নিয়ে এসে আমাকে খাওয়াইতো। এত ভালোবাসা করা ওই বাজ পাখিটা হঠাৎ আর দেখতে পাচ্ছি না, মানে বাজ পাখিটা আমার আর চোখের সামনেই পড়লো না, মানে আমি আর এটাকে দেখলামই না। এমন করতে করতে মানে ওই বাজ পাখিটার সাথে আমার আর কোনো দেখা হলো না, আমার আর কোনো কিছু হলো না। এবং বাজ পাখিটা অনেক বয়স্ক ছিল, এরকম না যে ছোট কোনো বাজ পাখি, অনেক বয়স্ক একটা বাজ পাখি ছিল।
এরপরে এটা চলে গেছে, মানে ওখান থেকে চলে গেছে। আমি আস্তে 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 করে মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই এবং অনেক বেশি বড় হই। তো ছোটোবেলা থেকে আসলে আমার পড়াশোনা করার ওরকম কোনো সুযোগ হয়নি। আমাদের এলাকাটা সিলেটের খুব প্রত্যন্ত একটা এলাকা ছিল। আমাদের 2-3 গ্রামের আশেপাশেও তেমন কোনো হাই স্কুল বা প্রাইমারি স্কুল ছিল না, ছিল না কোনো মাদ্রাসা। শুধুমাত্র আমাদের একটা মুক্তব ছিল, মানে মসজিদ ছিল, যে মসজিদে আমরা নামাজ পড়তাম। ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিল, তিনি মাঝে মাঝে আমাদের এলাকার লোকগুলোকে ডেকে তিনি ওখানে কোরআন পড়াইতেন সব বয়সী মানুষদেরকে। শুধু আমার জীবনে যদি শিক্ষা হয়ে থাকে তো ওই কোরআনটাই আমার শিক্ষা। হুজুরের কাছে যেতাম, কোরআন পড়তাম এবং হুজুর আমাকে অসম্ভব রকমের ভালোবাসতো। হুজুরের এই ভালোবাসা নিয়ে আস্তে আস্তে করে আমি তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। অনেক বড় হবার পরে আমাদের এলাকাতে সবচেয়ে বড় ব্যবসা ছিল, মানে সবচেয়ে বড় ইনকামের জায়গা ছিল গরু পালন করা। মানে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের আপনার ফাঁকা জায়গা ছিল, যেমন পাহাড় ছিল, ছোট পাহাড় ছিল এবং পাহাড়ের পাশে প্রচুর পরিমাণের খালি জায়গা, মানে প্রচুর পরিমাণের বিল ছিল। ওই বিলের মধ্যে আমরা সকালবেলা গিয়ে গরু ছেড়ে দিতাম এবং সারাদিনে গরু এখানে চড়াইতো, গরু খাইতো এবং রাতের বেলায় গরু আমরা আবার বাড়িতে নিয়ে আসতাম। মানে রাখালের যে ধরনের কাজ ওই ধরনের কাজ করা হতো। আমার আব্বারও টোটাল 5টা গরু ছিল। তো আমি আমার আব্বার 5টা গরু নিয়ে, আমার বড় ভাই তখন বিয়ে করে ফেলে। আমার বয়স তখন প্রায় মানে আপনার 19-20-এর কাছাকাছি, 18-19-20 এরকমই হবে, যদি আমি শিওর না, এইরকম একটা বয়স আমার হবে। ওই মুহূর্তে আমি তখন আমার আব্বার গরু পালন করি, গরু নিয়ে মাঠে যাই, গরুকে ঘাস খাওয়াই, গরুর দেখাশোনা করি। বাট আমার বড় ভাইয়া বিয়ে করে আলাদা হয়ে গেছে। আমার ছোটো ভাইটা আছে আমার আব্বা আম্মার সাথে। ছোটো ভাই তখন ওই আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। ওভাবেই ছোটো ভাই আছে। ছোটো ভাইটা একটু আমাদের মানে একটু দুষ্ট প্রকৃতির ছিল আর কি, আমাদের কথা খুব বেশি শুনতো না। আমার ছোটো ভাই আর আমার বড় ভাই আর আমি যদি এক জায়গায় দাঁড়াই, কখনোই কেউ বিশ্বাস করে না যে আমার ছোট এবং বড় যারা আছে তারা আমার ভাই। মানে ওদের চেহারার সাথে আমার চেহারা পুরো আকাশ পাতাল পার্থক্য, মানে একেবারে দিনে রাতে পার্থক্য। এত মানে চেহারার কোনো মিলে নাই, সোজা কথা যে না, কোনো মিলে না ওদের চেহারার সাথে। তো যাই হোক, এরকম করেই তখন আমি ওই গরু পাহারা দিতেছি, গরু চলতেছে। এমন করতে করতে একদিন অমাবস্যার রাতের কথা বলি। অমাবস্যার রাতে আমাদের গ্রাম থেকে 3টা গরু চুরি হয়ে যায়। অমাবস্যা রাতের বেলায় আমাদের গ্রাম থেকে 3টা গরু চুরি হয় এবং 3টা গরু চুরি হওয়ার পরে গ্রামের সবার মধ্যে আতঙ্ক ঢুকে যায়। কী ব্যাপার, এই 3টা গরু গ্রাম থেকে চুরি হয়ে গেল, গরুগুলোকে কে নিল? এর আগে আমাদের গ্রামে টুকিটাকি চুরি হইতো, কিন্তু এইভাবে চুরি হতো না। কারো গরু নেওয়া যাইতো না, ছাগল নেওয়া যাইতো না, হয়তো মাঝে মাঝে কারো ঘরে ঢুকে এইটা ওইটা, মানে গ্রামীণ যে চুরিগুলো হয় এরকম চুরি অনেক হইতো বা শুনতাম। কিন্তু এইভাবে গরু নিয়ে চুরি, মানে গরু নিয়ে চলে যাওয়া, এইটা তো আসলে মানে সবার কাছে তখন চিন্তার কারণ হয়ে দাঁড়ালো যে কী ব্যাপার, গ্রামের মধ্যে ঢুকে আমাদের গ্রামের গরু নিয়ে চলে গেল, এটা কে হতে পারে? এবং এরপরে ওই অমাবস্যা রাতে তো গেল এবং এর পরের দিনে একইভাবে আবারও 2টা গরু খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে বাড়ির মধ্যে থেকে রাতের বেলায় 2টা গরু নিয়ে চলে গেছে। এবং এর পরের দিনে দিনের বেলায়, মানে আমরা যখন গরু মাঠে চড়াইতে দিই, ওখান থেকে আরও 3টা গরু নাই। মানে টোটালি এই 1 সপ্তাহের ভিতরে আমাদের গ্রাম থেকে প্রায় 15-20টার মতো গরু উধাও হয়ে গেছে। এবং গরুগুলোকে কারা নিয়ে যায়, কোত্থেকে নিয়ে যায়, কীভাবে নিয়ে যায়, এটা আমরা কেউ বুঝি না। ধরেন আমরা দিনে সবাই মিলে আপনার ওই যে মাঠের মধ্যে বিলের মধ্যে গরু ছেড়ে দেই, গরু ছেড়ে আমরা গরু পাহারা দেই, মানে সবাই মিলে গরু পাহারা দেই। কিন্তু এরই মাঝে গরু কোত্থেকে নিয়ে যায়, রাতের বেলায় গরু কীভাবে নিয়ে যায়? একটা সময় আমাদের গ্রামের পঞ্চায়েত, যিনি আমাদের গ্রামের সর্দার ছিলেন, তিনি তখন আমাদের সমস্ত গ্রামবাসীকে একদিন আমাদের ওই মানে মসজিদের মাঠে ডাকাইলো। ছেলে মেয়ে এবং সমবয়সে যারা আছে গ্রামের সব মানুষ তখন ওখানে উপস্থিত হলো। এবং উপস্থিত হওয়ার পরে রাতের ওই অন্ধকারে হারিকেন জ্বালিয়ে আমরা একটা দরবারের আয়োজন করি, মানে একটা সিদ্ধান্তের নেওয়ার জন্য একটা বৈঠকের আয়োজন করি। এই বৈঠকে আমাদের সর্দার সাহেব সবাইকে বলল, এইভাবে যদি চলতে থাকে আমাদের গ্রামের সব গরুগুলোই নিয়ে যাবে। আর মূলত আমাদের গ্রামের বেশিরভাগ মানুষের আয়ের উৎস হচ্ছে গরু এবং গরুর দুধ। আমরা গরুর দুধ বিক্রি করে আমাদের ইনকাম করে থাকি বা আমরা জীবিকা অর্জন করি। তো সেই ক্ষেত্রে আমাদের গ্রামের পাহারাদার বসাইতে হবে, যে এইভাবে যাতে আমাদের গ্রাম থেকে গরু চুরি না হয় বা গরু যাতে নিয়ে না যায়, এই জন্য আমরা গ্রামের সবাই মিলে একটা পাহারা বসাবো। তো এই সিদ্ধান্তে সবাই উপলব্ধি হলো এবং হওয়ার পরে তখন থেকে মানে দিনে এবং রাতে গ্রাম পাহারা দেওয়ার জন্য কিছু লোককে সিলেক্ট করা হলো। মানে প্রায় 20 জনের মতো, পুরো গ্রামে 20 জনের মতো লোককে ধরা হলো যে 10 জন তোমরা রাতের বেলায় পাহারা দিবা এবং 10 জন তোমরা দিনের বেলায় পাহারা দিবা। এইভাবে 2টা টাইম নির্ধারণ করে দিয়ে 2 গ্রুপে বিভক্ত করে তখন পাহারা দেওয়ার একটা সিস্টেম চালু করা হলো আমাদের গ্রামে।
পাহারা দেওয়ার সিস্টেম যখন চালু করা হলো তখন আলহামদুলিল্লাহ আমি একটা গ্রুপের মধ্যে পড়লাম এবং আরেকটা গ্রুপের মধ্যে অন্য লোকেরা পড়লো। আমার বড় ভাই একটা গ্রুপে আর আমি আর আমার ছোটো ভাই আরেকটা গ্রুপের মধ্যে পড়ছি। তো আমরা আমাদের যে 10 জনের গ্রুপ আছে ওই গ্রুপে প্রথমে আমাদেরকে দিনের বেলায় দেওয়া হলো, মানে প্রথমে দিনের বেলায়। তো দিনের বেলায় 1 দিন 2 দিন করতেছি, বাট আমার কাছে কেননা রাত জাগতে ভালো লাগে। আমি জানি না এটা কেন, মানে আমার ইচ্ছে করে যে আমি রাতে জাগবো, মানে আমি রাত জেগে থাকবো, এই জিনিসটা আমার মনের ভিতরে জাগলো। এবং জাগার পরে একদিন হলো কি, আমি আমার ভাইরে বললাম, মানে আমার বড় ভাইরে বললাম যে ভাইয়া তুমি আমার শিফটে চলে আসো, আমি তোমার শিফটে চলে যাই। বড় ভাই আমারে বললো না। আমি বললাম যে না ভাই, আমার রাতে ভাল লাগে, আমার দিনের বেলায় ভাল লাগে না। মানে আমি ছোটোবেলা থেকেই একটু ওই টাইপের ছেলে ছিলাম, মানে কিছু মানুষ হয় না যে রাত জাগা পাখি, রাত জাগতে পছন্দ করে, আমি ওদের কাতারের একজন মানুষ ছিলাম। মানে রাত জাগতে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগতো। তো আমি চিন্তা করলাম যে আমি রাত জেগে পাহারা দিব, এটার মধ্যে একটা মায়া আছে বা এটা আমার ভালো লাগবে। তাই আমি তখন রাত জেগে পাহারা দেওয়া শুরু করলাম। ভাইয়া তখন ওই শিফটে চলে গেল, আমি তখন রাত জায়গায় পাহারা দিলাম। তো এরকম করে আমরা প্রায় 4 দিনের মতো, 4 থেকে 5 দিনের মতো পাহারা দিই। 5 দিন পাহারা দেওয়ার পরে আমাদের পাশের গ্রামে, মানে আমাদের যে গ্রামটা ছিল ওই পাশের গ্রামে ওই সময় শীতকাল ছিল, মানে শীতের সময়ের কথা বলতেছি। পাশের গ্রামে ভাই ওই সময় আপনার যাত্রার আসর হতো। আমাদের সিলেট কিন্তু যাত্রার জন্য বিখ্যাত। গোটা বাংলাদেশের যত বিভাগ আছে তারই মাঝে সবচেয়ে যাত্রাপালা বেশি কিন্তু আমাদের সিলেটে হয়, এবং আমাদের সিলেটের মানুষরা অনেকটা বিনোদন প্রিয়। পরে মানে আমরা তখন মানে সবাই মিলে তখন আমাদের গ্রামে সবাই ওখানে যাত্রার অনুষ্ঠান হইতেছে, গান বাজতেছে, মিউজিক বাজতেছে। তো সবাই তখন বললো ধরু প্রত্যেক দিন তো পাহারা দিই, আজকে রাতে পাহারা দিব না, চল সবাই যাত্রা দেখতে যাই। তো আমার না ভাই একটু অন্যরকম, মানে আমার যাত্রা দেখা বা যাত্রাতে সময় তো আমার ভালো লাগে না। আমার নীরবতা ভালো লাগে, একাকিত্ব ভালো লাগে বা এরকম জিনিস আমার ভালো লাগে। কিন্তু রাত জায়গাটা আমার মোটেও পছন্দ, মানে আপনার যাত্রাপালা দেখাটা আমার মোটেও পছন্দ না। তাই আমি বললাম যে না রে ভাই, আমি যাত্রা দেখতে যাব না, আমার যাত্রা দেখতে ভালো লাগে না। তো সবাই আমারে বললো কেন ভালো লাগে না কেন, সবাই তো যাত্রা পছন্দ করে, তুইও চল। আমি সবাইকে বললাম যে ঠিক আছে তোরা যা, আমি যাব না। সবাই বললো মা আমার মানে বললো এটা কোনো কথা হলো নাকি, আমার 2 ভাই কিন্তু দিনের শিফটিতে, আমি কিন্তু রাতের শিফটিতে। তো আমার গ্রামের ওই 9 জন বললো তুই না গেলে আমরা কেমনে যাই, তুই যদি পরে সর্দারের কাছে বলি দেশ। আমি বললাম না না না, আমি সর্দারের কাছে কোনো কথাই বলবো না, তোরা যা, তোরা যাত্রার অনুষ্ঠান দেখ, আমি এখানে আসি, আমি গ্রাম পাহারা দিব। পরে আমার বলে আজকে পাহারা দেওয়ার দরকার নাই, তাহলে আজকে তুই বাড়ি চলে যা, আজকে কিছু হইব না, চা হবার ভাগ্যে আছে। এই কথা বলে ওরা 9 জন তখন ওই যাত্রার অনুষ্ঠান দেখার জন্য চলে গেছে। ওরা যাত্রার অনুষ্ঠান দেখার জন্য চলে গেল, আমি তখন একা গ্রাম পাহারা দিচ্ছি। ওই সময়ে আনুমানিক প্রায় রাতের আপনার 1:30 থেকে 2টার মতো বাজে। আমি হঠাৎ করে অনেক বড় আকারের কিছু একটা জিনিস দেখতে পেলাম, যেটা আকারে অনেকটা বড়, মানে যার মাথা মনে হয় আপনার আসমানের সাথে লেগে আছে, এত বড় এবং এত স্বাস্থ্যবান, হাতে করে কি জানি একটা জিনিসকে নিয়ে যাচ্ছে টেনে। তো আমি তখন মানে আমাদের ওইদিকেই, আমার এদিকে একটা মানে বিলের পাড় আছে, মানে বিলের পাড় বলতে একটা জায়গা আছে, ওইখানটা জায়গাটা অনেক সুন্দর আর কি, একটু নিরিবিলি, একটু ভালো। আমি বিলের পাড়ে একা একা বসে আছি। হঠাৎ করে দেখলাম যে গরু ডাকতেছে, মানে গরু ডাকতেছে, এবং এই সাউন্ডটা শুধুমাত্র আমিই পাইছি। গরু ডাকতেছে, আমি তখন তাকাইলাম, দেখলাম যে মানে দৈত্য আকারের কিছু একটা গরুকে টেনে নিয়ে যাচ্ছে, মানে হাতে করে, যার মাথা মনে আসমানে লেগে আছে, এত বড়। এরকম জিনিস আমি আমার জীবনেও দেখিনি। আমি এটা দেখা মাত্রই আমি তখন সাহস করে, মানে আমি ভয় পাই নাই, কিন্তু অনেকেই বলবে যে ভাই এটা কীভাবে সম্ভব। আসলেই আমি জানি না, আমার ভিতরে কেমন জানি একটা অলৌকিক শক্তি চলে আসছে। আসার পরে আমি তখন মানে চিৎকার দিলাম, মানে চিৎকার দিলাম বলতে দৌড় দিয়ে সামনে গেলাম, এবং দৌড় দিয়ে সামনে যাওয়া মাত্রই মানে ওইটা যদি আমাকে পা দেয়, মানে আমাকে পাড়া দেয়, আমি কিন্তু মাটির সাথে চ্যাপ্টা হয়ে যাব, এত বড় ছিল। পরে মানে আমি দোয়া দরুদ পড়তেছি, মানে আমি যেহেতু মুসলিম ছেলে, আমার যে ধরনের দোয়া দরুদ আমার মানে আমার জানা মতো আমি আমার দোয়াগুলো পড়তেছি এবং পরে নিজের শরীরে ফুঁ দিতেছি এবং ওইটার দিকে ফুঁ দিতেছি, খুব জোরে জোরে ফুঁ দিতেছি। এমন করতে করতে এটা মানে আমাকে ওইখান থেকে মানে শুরু করছে, বাতাস দেওয়া শুরু করছে। মানে বাতাস, মানে আমার মনে হচ্ছে যে কি ভাই, মানে এত পরিমাণে তুফান, মানে আমি মনে হয় মানে তুফানের মধ্যে আমাকে মানে বাতাসে নিয়ে যাবে, এমন একটা অবস্থা। তুফানের মধ্যে বাতাসে নিয়ে যাবে, মানে বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, এই একটা অবস্থা। এই অবস্থার ভিতরে আমি দোয়া দরুদ পড়তেছি, দাঁড়াই আছি। এমন সময় দেখলাম যেটা আস্তে 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 করে ছোট হয়ে যাচ্ছে। ওইটার যে হাইটটা আমি দেখছি বা যত বড় দেখছি, আস্তে 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 করে অনেকটা ছোট হয়ে গেছে। অনেকটা ছোট হয়ে যাওয়ার পরে তখনই করলো কি, মানে এটা আমার কাছাকাছি আসছে, আমি ওটার মুখ দেখতে পাচ্ছি না, তখনও কিন্তু আমার থেকে অনেক লম্বা, অনেক লম্বা, কিন্তু শরীর দেখতে পাচ্ছি, শরীরের মধ্যে বড় বড় লোম, মানে পুরো শরীরে লোমে ভরে আছে এবং ভয়ঙ্কর আকৃতির, খুবই ভয়ঙ্কর। আমি তখন এটা আমার কাছে আসছে, আসার পর আমার বলে সর, এটা বলে সর, 2বার বলছে, আমি বলছি আমি সরব না।
আমি সরবো না, আমাকে মানে নর্মালি বলছে সর, আমি সরবো না। এবং এইটা বলার পরে আমার এরকম করে হাত দিয়ে আমার এই গলাটার মধ্যে ধরে, গলার মধ্যে ধরার পরে আমাদের পাশে একটা তাল গাছ আছে, মানে ওই জায়গার ভিতরে বড় তাল গাছ আছে, অনেক বড় তাল গাছ। ভাই বিশ্বাস করবেন না, আমার গলাটার মধ্যে এমনি ধরে মানে তাল গাছের উপর আমার উঠে ফেলছে। মানে নিচ থেকে যে ধরছে আমার পিঠ ছুলে গেছে, মানে ছিঁড়ে রক্ত বেরিয়ে গেছে, যে তাল গাছের মধ্যে আমাকে এমনি ধরে রাখছে। আমি ধোয়া পড়তেছি, আমি মনে করতেছি হয়তো এটাই আমার জীবনের শেষ, আমি আর বাঁচবো না। এই তাল গাছের মধ্যে এরকমভাবে গলা ধরে আছে এবং ধরে রাখছে, খুব ভয়ঙ্করভাবে ধরে রাখছে। ওর মানে ও মাটিতে, কিন্তু ওর হাতটা আমার এখানে, মানে তাল গাছের খুব মানে আপনার একদম তাল গাছের মাথা বরাবর কি আমাকে এভাবে ধরে আছে। তাল গাছের যে আপনার ঢাল আছে, মানে ঢালগুলো আমার মাথায় লাগতেছে, আপনি বুঝতে পারেন যে কত উপরে উঠে ফেলছে। এমত অবস্থায় আমি হঠাৎ করে দেখতে পেলাম যে সাদা আকৃতির, মানে সাদা আকৃতির কি জানি একটা আপনার মানে পরিদের যেরকম ডানা হয় না, এরকম পরিদের ডানার মতো এরকম কিছু একটা এসে ওর হাতের মধ্যে ভারী মারতেছে, মানে ডানা দিয়ে ভারী মারতেছে, ডানা দিয়ে ভারী মারতেছে। এবং ওই মুহূর্তে ও তখন আমাকে ছেড়ে দিছে। আমি তখন কিন্তু তাল গাছের একদম মাথার বরাবর ওইখানে আমাকে ছেড়ে দিছে, ওইখান থেকে ছেড়ে দিছে। তা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি নিচে পড়তেছি, মানে আমি তো জানি আমি মারা গেছি, আমার ভিতরে কিন্তু তখন এই ধরনের সেন্সলেস কাজ করতেছে না। মানে এখন যে আমি যতটুকু বুঝতেছি, ওই সময় কিন্তু অতটুকু বুঝি না। মানে বিপদ আসলে বা এরকম সম্মুখীন যারা হয় তারাই বুঝতে পারে, তখন হিতে হিত বিবেক থাকে না। আমি যে নিচে পড়তেছি, আমি তো অনেক স্পিডে পড়ার কথা, মানে স্পিডে পড়ে আমার পড়ে যাওয়ার কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি খুব স্লোলি পড়তেছি। মানে অতটাই স্পিডে পড়ি না, অনেকটা স্লো হয়ে আমি পড়তেছি, মানে স্লো মোশনে পড়তেছি। এবং আমি নিচে পড়ছি, পড়ার পর আমার শরীরের কোনো ক্ষতি হয় নাই। বাট ওই সময়টাতে আমাদের ওখানে একটা বিল ছিল, আপনার ওই মানে যেই জায়গায় ঘটনাটা, একটা বিল ছিল, অনেকগুলো গাছ ছিল, মানে 4-5টা গাছ ভেঙে ফেলতেছে। এবং এই জিনিসটার সাথে, মানে ওই লোমওয়ালা জিনিসটার সাথে মানে সাদা আকৃতির কি জানি একটা যুদ্ধ লাগছে, মানে যুদ্ধ করতেছে। মানে এরকম করে যুদ্ধ করতেছে, করতে করতে আমি তখন গ্রামের দিকে দৌড় দিছি, মানে গ্রামের ভিতরে দৌড় দিছি। এবং গ্রামের ভিতর দৌড় দিয়ে গ্রামবাসীরা ডাক দিছি, ও গ্রামবাসী উঠেন উঠেন উঠেন, এরকম এরকম ঘটনা। তখন গ্রামের সবাই উঠছে, ওইটা সবাই দৌড়ে আসছে। এবং আসার পরে দেখতেছে যে বিলের যে বাড়িটা বলছে, ওখানে প্রায় 8-10টা গাছ আছে, 8-10টা গাছের মাথা ভেঙে গেছে। আপনার সিডরের সময় বা সিডরে যেরকম দেখেছেন সুন্দরবনে সিডর হওয়ার পরে যেরকম অবস্থা হয়েছিল, গাছের মানে আপনার মূল উঠে গেছে বা গাছ ভেঙে গেছে, মধ্যে দিয়ে গাছ ছিলে গেছে, এইরকমভাবে হচ্ছে আপনার এই পুরো মানে এলাকাটা, ওই তো কোনো বাড়িঘর ছিল না আর কি, অনেক বিল ছিল, অনেক গাছগাছালি ছিল, এটা এরকম হয়ে গেছে। সবাই বলতেছে এটি কীভাবে সম্ভব। আর ওই জিনিস দুইটাকে আমি দেখতে পাচ্ছি না, মানে যেই জিনিস দুটো এরকম করছে দেখতে পাচ্ছি না। এবং একটা পর্যায়ে তখন আস্তে আস্তে করে সবাই, তখন সকাল হলো এবং যারা যাত্রা দেখতে গেলো ওরাও ফিরে আসলো। আসার পরে দেখলো যে এই অবস্থা, মানে আপনার প্রতিটা গাছের ঢাল ভাঙা, এবং মানে মনে হয় যে সিডর হলে ঠিক যেভাবে লন্ড ভণ্ড করে দেয়, এরকম লন্ডভন্ড হয়ে আছে। সবাই তখন বলতেছে যে একটা এরকম মানে গাছ ভেঙেছে, লন্ডভন্ড হয়েছে, এত কিছু হয়েছে, মানে আমরা তো একটু হলেও মানে শুনতে পেতাম। গ্রামের সবাই বলতেছে যে আমরা তো একটু হলেও শুনতে পাইতাম যে এরকম একটা ঘটনা। এবং এই ঘটনাটা কয়েকটা মিনিটের মধ্যে আমি দেখতেছি এখানে এরকম একটা অবস্থা। আমি দৌড়ে গ্রামে গেছি, গ্রামবাসীকে ডাকছি, এর মধ্যে এই অবস্থা। তার মানে এর মধ্যে ওই দুইটা উদয় হয়ে গেছে। তার মানে বুঝতে পারেন যে কয়েক মিনিটের ভিতরে এতগুলো গাছ ভেঙে গেল। কেউ নাকি গ্রামের কোনো সাউন্ডই পায় নাই, মানে কেউ কোনো শব্দই পায় নাই। সকালবেলা হওয়ার পরে আমরা তখন খুব ভয়ের মধ্যে পড়ে গেলাম যে কি হলো। এরপরে একজন বড় ধরনের, মানে আমরা তো এতদিন পর্যন্ত ভাবছিলাম যে এটা একটা চোরের কার্যক্রম হবে, অবশ্যই আমাদের গ্রাম থেকে চোরেই হচ্ছে গরুগুলোকে নিয়ে যায় বা চোরে হচ্ছে গরুগুলোকে নিয়ে খেয়ে ফেলে, এইরকম একটা চিন্তাভাবনা আমাদের মাথায় ছিল। কিন্তু এটার পর থেকে আমরা শিওর হয়ে গেলাম যে আসলে আমাদের গ্রামে চোরের কোনো উপক্রম নাই, এটা কোনো চোরে করে নাই, এইটা করেছে সম্পূর্ণভাবে একটা জিন বা পরি বা মানে আপনার দৈত্য টাইপের এরকম কিছু একটা করছে। পরের দিনে আমরা তখন দুপুরবেলা আমাদের এলাকাতে সবচেয়ে বড় যিনি মাওলানা ছিলেন, ওনার বাড়ি ছিল ইন্ডিয়াতে, ফিস সাহেব বলে উনি পরিচিত। ওই ফিস সাহেবকে তখন আমরা ডাকি এবং ডাকার পরে ফিস সাহেব তখন আমাদের গ্রামে আসে। আসার পরে ফিস সাহেব তখন আমাদের পুরো গ্রামটা দেখে আমাকে ডাকে, যে যেই ছেলেটা এই দৃশ্যটা দেখেছে ছেলেটাকে ডাকে, আমাকে তখন ডাকে, ডেকে উনি আমাকে বলে, আমাকে ফু দেয় এবং ফু দিয়ে আমার মাথায় একটা পাগড়ি পরায় দেয়। একটা পাগড়ি উনি পরায় দেয়, নিজের হাতে পাগড়িটা পরায় বলে তুমি অনেক ভাগ্যবান। এটা বলো যে তুমি অনেক ভাগ্যবান, আল্লাহ তোমাকে নিজের হাতে বাঁচাইছে, তবে যে জিনিসটা তোমাকে বাঁচাইছে তুমি কখনো তার ক্ষতি করো না। সে যদি কখনো তোমার কাছে কোনো উপকারের জন্য আসে তুমি তাকে সাহায্য করো, তুমি একটা নতুন জীবন পাইছো।
পরে তিনি আমাদের পুরো গ্রামটাকে তন্ত্র মন্ত্রের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদের পুরো গ্রামটাকে উনি বন্ধ করে দেয় এবং বলে দেয় যে এই গ্রামের এই সীমানার মাঝে তিনি একটা ডেট দেওয়া যায় যে অমুক ডেটের আগ পর্যন্ত আপনাদের কোনো গবাদি পশু লাইক গরু ছাগল অথবা কোনো কিছু যাতে আপনাদের এই বাইরে না যায়। পুরোটা জায়গা নিয়ে উনি তখন বন্দনা দিয়ে দেয়, মানে তন্ত্রমন্ত্র দিয়ে উনি পরে এটা আটকায় দেয় এবং এরপর থেকে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আর হচ্ছে না। এরপর থেকে আমাদের এই গ্রামে যে একটা সমস্যা ছিল যে গরু চুরি হয়ে যেত, গরু পাওয়া যাইত না, এটা পাওয়া যাইত না, ওটা পাওয়া যাইত না, এই যে একটা সমস্যা ছিল এই সমস্যাটা তখন সম্পূর্ণভাবে সমাধান হয়ে গেল। এরপর থেকে এই সমস্যাটা আর হচ্ছে না। পরে আমি আস্তে আস্তে করে এভাবেই তখন আস্তে আস্তে করে আরও কয়েকটা দিন কেটে গেল, আপনার প্রায় 3-4-5 মাসের মতো কেটে গেল। 3-4 মাস 5 মাসের মতো কাটার পরে একদিন আমি বাড়িতে ঝগড়া লেগে গেছি। আমার আম্মার সাথে আব্বার সাথে যে কোনো একটা বিষয়ে ঝগড়া লাগছি, কঠিনভাবে ঝগড়া লাগছি। ঝগড়া লাগার পরে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আচ্ছা, আমি আর এই বাড়িতে থাকবো না, আমার আব্বা আম্মা আমাকে দেখতে পারে না, আমি এই বাড়িতে আর থাকবো না। এই বলে আব্বা আম্মার সাথে ঝগড়া লেগে আমি তখন বাড়ি থেকে বেরিয়ে গেছি। বের হয়ে আমাদের বাড়ি থেকে, আমাদের এলাকাটা আমি আগেই বলি একটু শুনশান নীরবতা, পাহাড় ঘেরা কোনো একটা ছোট্ট গ্রাম ছিল এবং সেই গ্রামের চারপাশে প্রচুর পরিমাণের আপনার খালি মাঠ ছিল, অনেক বেশি খালি মাঠ। তো দেখা গেল আমি তখন আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা জায়গায় গিয়ে সন্ধ্যার সময় বসে আছি বাড়িতে রাগ করে। সারাদিন কিছু খাই নাই, বাড়িতে রাগ করেছিলাম এবং সন্ধ্যার সময় এত খিদা লাগছে, মানে খিদার জ্বালায় আমার মনে হয় যে আমার পেটের নাড়ি বুড়ি পর্যন্ত চাবায়ে খাইতেছে, এমন একটা অবস্থা। যাই হোক, এরপরও শুয়ে আছি, যেহেতু খাবার নাই কি আর করব। এমন করতে করতে অনেক রাত হয়ে গেছে। আমার মনের ভিতরে কোনো ভয়ভীতি কিন্তু নাই যে আমি আমার বাড়ি থেকে এতটা দূরে চলে আসছি, এতটা দূরে আমি চলে আসছি, আমার ভিতরে কিন্তু কোনো রকমের কোনো ভয়ভীতি কাজ করতেছে না যে আমার একটা ক্ষতি হতে পারে বা কিছু একটা আমাকে মেরে ফেলতে পারে, আমি বিপদে পড়তে পারি বা কোনো জিন ভূতের একটা সমস্যা হতে পারে, যেহেতু 5-6 মাস আগে এরকম একটা সমস্যা হয়েছে, এরকমও কোনো কিছু কিন্তু আমার মাথায় বা এরকম কোনো কিছু কিন্তু কাজ করতেছে না। এরপর আমি ওখানে কী করলাম, শুয়ে আছি, মানে ক্লান্ত হয়ে গেছি, রাতের বেলা শুয়ে আছি। অনেক রাতের পরে, মানে রাত্র প্রায় আনুমানিক আপনার 2টা-3টা বাজে এরকম, মানে আমার কাছে তো ঘড়ি ছিল না, আকাশের তারা দেখে কিন্তু আমি অনেক সময় টাইম নির্ধারণ করতে পারতাম। এটা আমার দাদি আমাকে শিখাইছিল যে ওই তারাটা এইখানে থাকলে সময় এত হতে পারে, এটা আমার দাদির কাছ থেকে শিখা। তো আমি ওই আকাশের তারা দেখে মোটামুটি ধারণা করলাম যে টাইমটা এরকম হতে পারে। এবং এরই মাঝে আমি হঠাৎ করে আপনার মাংসের গন্ধ পাচ্ছি, মানে আপনার বড় বড় দামি দামি রেস্টুরেন্টগুলোর সামনে দিয়ে গেলে যেরকম সুস্বাদু মাংসের গন্ধ পাওয়া যায় না, এরকম সুস্বাদু মাংসের গন্ধ আমার নাকের কাছে এসে লাগতেছে, যে এরকম সুস্বাদু নাকের গন্ধ মানে নাকে লাগতেছে। এবং কেমন জানি একটু অবাক হয়ে গেলাম যে এত রাতের বেলায় এরকম মাংসের ঘ্রাণ কোত্থেকে আসবে, মানে এরকম মাংসের ঘ্রাণ তো আসার কথা নেই তো রাতের বেলা এখানে। পরে আমি আস্তে চোখটা খুললাম, মানে আমার চোখটা খুললাম এবং চোখ খোলার পরে ভাই আমি দেখলাম যে আমার চোখের সামনে, মানে আমি যে এরকম করে শুয়ে আছি, আমার চোখের সামনে একটা সাদা আপনার ডিশের মধ্যে, মানে একটা ডিশের মধ্যে প্রচুর পরিমাণের খাবার। এবং এই খাবারগুলি কীরকম খাবার, ধরেন আপনার একদম বড় বড় রেস্টুরেন্টের মধ্যে খাবার যেভাবে পরিবেশন করে না, একটা পাশের মধ্যে রাইস দেওয়া মানে ভাত দেওয়া, অন্য একটা পাশের মধ্যে মুরগি ফ্রাই করা, এরপরে উটের মাংস, গরুর মাংস, এরকম করে করে মানে পুরোটা ডিশ সাজানো। এটা দেখার পরে আমার ভিতর তখন মানে এটা কোত্থেকে আসছে, এটা দেখে প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, প্রথমে ভয় পাইছি, চারদিকে তাকাইতেছি দেখি কেউ নাই। তবে এত পরিমাণের খিদা লাগছে যেটা আসলে বলার মতো না, মানে ওই খিদার জ্বালা সহ্য করতে না পেরে কে দিছে কোত্থেকে আসছে ওইটা হিসাব করে নেই, গপ 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 করে খাওয়া শুরু করছি। এবং খাওয়া শেষ হওয়ার পরে আমার ভিতর তখন মনে হলো কি রে, এটা কোত্থেকে আসছে, মানে এইটা আসলো কোত্থেকে। আমি তখন ওই রাতের বেলায় বাড়ির দিকে দৌড় দিছি, মানে খাবার শেষ করে বাড়ির দিকে দৌড় দিছি এবং দৌড়াইতে 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 একটা পরে আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছে। আসার পরে চিন্তা করতেছি যে এই খাবারটা কোত্থেকে আসলো, এই খাবারটা আমাকে কে দিল, মানে কোত্থেকে আমি এরকম সুস্বাদু টাইপের খাবার পাইলাম, এই খাবার তো পাওয়ার কথা না, এটা আসলো কোত্থেকে। আস্তে আস্তে করে আমি তখন বাড়ির দিকে গেলাম, যাওয়ার পরে ফজরের আজান দিল, গ্রামের অনেকে নামাজ পড়ার জন্য গেছে, আমিও নামাজ পড়ছি। এবং নামাজ পড়ে আমি তখন বাড়ির দিকে গেলাম পরে আমার মা তখন আমার খাবার দিছে, আমি গতকালকে দিনেও খাইনি রাতেও খাইনি, অনেক খাবার আমাকে দিছে, আমি তখন এই খাবারটা আর খাই না। মা আমাকে বলে এই আসি খাবার খা, আমি নাম আমি খাবো না। তা খাবি না কেন? আমি যে আমার পেটে খিদা নাই। আম্মু বলে কেন খিদা নাই কেন? আমি খাইছি। তা কই খাইলে? আমি আর কিছু বললাম না, মানে আম্মার কিছু বললাম না।
সারাটা রাত এর চিন্তা করতেছি যে কী মানে সারাটা দিন চিন্তা করতেছি যে ওখানে খাবারটা কোত্থেকে আসছে। ভাই এরপরে দিনের বেলায় আমি আবার ওই জায়গায় গেছি, মানে যে জায়গায় কালকে রাতে আমি খাবার খেয়ে আসছি। কিন্তু দিনের বেলা ওই জায়গাটা যাওয়ার পর আমি দেখলাম যে ওই জায়গার ভিতরে আপনার কোনো রকমের, মানে দিনের বেলায় তো একদম খালি, মাঠটা খালি, এবং যেই ডিশে আমি খাবারটা খেয়েছি ওই ডিশটাকেও আমি আর দেখতে পাচ্ছি না। তাহলে এই যে আমি খাবারটা খাইলাম, ওই খাবারগুলো কে দিল এবং খাবারের ওই ডিশটা কোত্থেকে আসছে, মানে আমি কিছুই বুঝতে পারলাম না। তো ওই দিনের বেলা ওখানে ঘুরে টুরে আবার চলে আসছি, এবং রাতের বেলায় আমি বাড়িতে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার সময়। চিন্তা করেন এত পরিমাণের খাইছি যে এরপরের দিন সারাদিন আমি আর খাই নাই, মানে সারাদিন আমার আর খেতে হয় নাই। এরপরের দিন রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম, করে ওই পরিবারের সাথে রাগ অভিমান বন্ধ, এবার আমি শুয়ে পড়ছি, মানে ঘুমানোর জন্য শুইছি। এবং শুইলাম পরে অনেক রাত্রেবেলায় হঠাৎ করে ভাই আমি দেখতে পেলাম যে আসমান থেকে মানে এরকম ডানা মিলে কোনো একটা জিনিস হাতে একটা হারিকেনের মতো আছে, এইটা নিয়ে না আমাদের বাড়ির উপরে এরকম করে ঘুরতেছে। তো এটা স্বপ্নে দেখলাম যে এরকম করে ঘুরতেছে এবং আমার দিকে তাকে খুব মিষ্টি করে হাসতেছে। এইটা দেখতে এতটা সুন্দর ছিল, মানে এটার চেহারা এত সুন্দর ছিল যে পৃথিবীর কোনো মানুষের মতো এতটা, মানে পৃথিবীর মানুষ এতটা সুন্দর হতে পারে না। এত সুন্দর চেহারা, এত সুন্দর মুখ, সাদা ধবধবে আপনার ডানা মিলে আমাদের বাড়ির উপরে চারপাশটাতে এরকম এরকম করে উঠতেছে, এবং হাতের মধ্যে বা পায়ের মধ্যে একটা হারিকেন টাইপের কিছু একটা আছে। এইটা দেখার পরে আমি সারাটা রাত এটা দেখলাম, দেখে আমার তখন সকালে ঘুম ভাঙছে। ভাঙার পরে আমার হঠাৎ করে এই মেমোরিজগুলো তখন মনে হইতেছে যে আমি আমার দাদির মুখে, আমার মায়ের মুখে শুনেছিলাম যে রাতের বেলায়, মানে আমি যখন ছোট ছিলাম তখন একটা মানে বাস পাখি আমাকে এসে পাহারা দিত, এবং ওই বাস পাখিটা এরকম ছিল আমাদের বাড়ির চারপাশে ঘুরতো, আমাকে পাহারা দিত, মানে এরকম একটা কথা আমি তো আমার মা আমার দাদির মুখে শুনেছি। এবং এরপরে আমাদের গ্রামের মধ্যে এইরকম একটা ঝামেলা ঘটলো, ঠিক যে জিনিসটাকে আমি স্বপ্নে দেখছি ওই জিনিসটাই ওই মানে দত্ত বলেন বা যেটা বলেন ওইটার সাথে ফাইটিং করে আমাকে বাঁচাইছে ওই দিন রাতের বেলায়। আমি এটাকেই দেখছি, যেটাকে আমি ওই দিন সরাসরি দেখছি ওইটাকে আমি স্বপ্নে দেখলাম। এবং এরপরে আমি ক্ষিধার্ত অবস্থায় ওইখানে শুয়েছিলাম, আমার সামনে খাবারগুলো আসছে কোত্থেকে। এই 3-4টা জিনিস মিলায়া আমি তখন বুঝে গেলাম যে আমাকে কোনো একটা পরী সম্ভবত পছন্দ করে, এইটা সম্ভবত কোনো একটা পরী হতে পারে, এই পরীটা সম্ভবত আমাকে পছন্দ করে। এই জিনিসটা তখন আমার মনের মাঝে জাগলো যে এইটা সম্ভবত কোনো একটা পরী হতে পারে। এই জিনিসটা তখন মনের মাঝে আসছে, আসার পরে আমি এরপরের দিন আবারও এরকমভাবে স্বপ্নে দেখতেছি। তো এরপরে যখন আমি স্বপ্নে দেখি আমার ভিতরে আমি তার সাথে কথা বলার মতো, মানে আমি ঘুমিয়ে আছি বাট কিন্তু তার সাথে আমি তার কথা বলার মতো একটা ইয়ে আছে, মানে আমি কথা বলতে পারি। আমি তার বললাম নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো, নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো, এরকম করে অনেকবার বলার পরে ও আমার খাটের পাশে এসে বসেছে। খাটের পাশে এসে একদম নর্মালি একটা স্বাভাবিক মেয়ে যেরকম করে বসে না, একদম স্বাভাবিক একটা মেয়ের মতো সাদা একটা ড্রেস পরা, এত সুন্দর লাগতেছিল বলার মতো না, অদ্ভুত রকমের একটা সুন্দর মেয়ে এসে তখন আমার খাটের পাশে বসছে। এবং বসার পর আমারে বলতেছে, আমি বললাম যে তুমি এত সুন্দর কেন? ঘুমিয়ে বলতেছি আমি তোমাকে না সরাসরি দেখতে চাই, আমি তোমাকে সরাসরি দেখতে চাই। আমাকে বলে তুমি আমাকে সরাসরি দেখে ভয় পাবা না তো? আমি না ভয় পাবো না। চিৎকার দিবা না তো? আমি বললাম না চিৎকার দিবা না। পরে বলে তাহলে তুমি উঠো। এইটা বলার পরে ওই সময় আমার ঘুমটা ভেঙে যায়, মানে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি ওই অবস্থায় শুয়ে আছি, আপনি খুব খেয়াল করে শুনবেন, ওই অবস্থায় শুয়ে আছি এবং শুয়ে শুয়ে চিন্তা করতেছি একটু আগে আমি কী স্বপ্নে দেখলাম। আমি স্বপ্নে দেখলাম এটা আসমানে ঘুরতেছিল, আমি এটাকে ডাকলাম, এটা নিচে নেমে আসলো, আসার পর আমার খাটের পাশে বসলো এবং আমি তাকে বললাম যে আমি তোমাকে দেখবো। ও বলে আমাকে দেখলে ভয় পাবা না তো? এমন না ভয় পাবো না। তখন আমার বললো যে উঠো। তাই উঠো যখন বলছে তখনই আমার ঘুমটা ভেঙে গেছে, তার মানেও আমার সাথে আছে। এই বলে ভাই আমি ডান দিকে তাকে দেখছি যে আমার পাশে বসে আছে। এটা কিন্তু আর কোনো স্বপ্ন না, এটা ডিরেক্টলি পাশে বসে আছে। এত সুন্দর, মানে দেখা মাত্রই আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এত সুন্দর কেন? একটা মানুষ তো ভাই এত সুন্দর হতে পারে না। তার দিকে আমি এক দৃষ্টিতে, আমার মনে আমার চোখের পলক পড়বে না এইরকম একটা দৃষ্টি আমি তার দিকে তাকিয়ে আছি। পরে খুব সুন্দর করে আমাকে বলতেছে ভালো আছেন, এমন করে আমাকে বলে খুব নর্মালি শুদ্ধ বাংলা ভাষায়। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? বলে ভালো আছি। ও বলে ভালো আছি। তা আমি বললাম যে আমি তো আপনাকে চিনি না, এমন করে বলতেছি। বলে আমার নাম পীরা। আমি বললাম পীরা? কোন পীরা? পরে বলতেছে আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে আমার এর আগে অমুক জায়গায় দেখা হয়েছিল, একটা খারাপ জিন আপনাকে মেরে ফেলতে চাইছিল, আমি আপনাকে বাঁচাইছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ এটা তো আমি জানি, আমার সরাসরি হয়েছে। এরপর একদিন আপনি ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, আমি আপনাকে খাবার দিয়েছি। তো আমার কেন যেন আপনাকে ভালো লেগেছে এবং ভালো লাগার জন্যই আমি আপনার কাছে এসেছি। আপনি রাগ করেন নাই তো? আমি বললাম না না না, আমি রাগ করবো কেন?
তো আপনার বাড়ি কোথায় এরকম করে জিজ্ঞেস করি। বলে আমার বাড়ি অনেক দূরে, আপনি চিনবেন না, আমার যেখানে বাড়ি সেখানে কোনো মানুষ থাকে না, এটা আসমানের অনেক উপরে। আমি তখন বললাম আচ্ছা, তো আপনি যে এখানে আসছেন আপনি আমাকে কীভাবে চিনেন? তো আমাকে বলে আমার মা আপনাকে অনেক পছন্দ করতো, আপনি যখন অনেক ছোট ছিলেন আমার মা এসে আপনার সাথে খেলা করতো, তা আমার মা আপনাকে অনেক পছন্দ করে, সেই সুবাদে একদিন আমি যাওয়ার পথে আমি হঠাৎ করে দেখলাম, আমি আপনাকে এমনি মাঝে মাঝে দেখতাম দূর থেকেই, কিন্তু আমি আপনার কাছে কখনো আসতাম না, আমার আম্মা আপনাকে পছন্দ করে, তো দেখলাম যে আপনাকে এরকম একটা খারাপ জিনিস মেরে ফেলতেছে, আমি আসমান দিয়ে যাওয়ার সময় দেখলাম, এবং দেখার পর আমি ওটাকে বাধা দিতে আসছি, এবং বাধা দিতে এসে আমি আপনাকে বাঁচাইছি। আমি বললাম তো আমি তো গ্রাম থেকে দৌড়িয়ে বেরিয়ে আসার পর আপনাকে আর দেখলাম না। বলে আমি ওর সাথে যুদ্ধ করতে করতে অনেক দূরে চলে গেছি, আপনি আর দেখেন নাই। আমি তখন বললাম তো ওইটা আপনার কোনো ক্ষতি করে নাই? খুব নর্মালি, একদম খুবই নর্মালি একটা মানুষের সাথে যেরকম কথা বলে না, আমি ঠিক ওই রকম একদম নর্মালি একটা মানুষের সাথে কথা বলতেছি, একদম স্বাভাবিক একটা মানুষ যেরকম করে কথা বলে এরকম করে। তো এটা আপনার কোনো ক্ষতি করে নাই? বলে না, আমার কোনো ক্ষতি করতে পারে নাই, আমার কোনো ক্ষতি করে নাই, এটার সাথে ঝামেলা হওয়ার পরে আমার বোনেরা চলে আসছে। আমি বললাম আপনার বোনের আপনার কয় বোন? তখন আমি জানতে পারি ও আমাকে বলে আমরা প্রায় 300 বোন। 300 বোন আপনারা? বলে হ্যাঁ আমরা 300 বোন। আমি বললাম আপনি কত নাম্বারে? বলে আমি প্রায় সবার ছোট, এরকম করে বলে যে আমি প্রায় সবার ছোট। আমি বললাম আপনার বোনেরা 300 জন? 300 জন হয় নাকি? বলে হ্যাঁ আমার 300 বোন আছে। তা আমি বললাম যে মানে আপনাদের সবার বিয়ে হয়েছে? বলে কিছু বিয়ে হয়েছে, কিছু বিয়ে হয় নাই। আমি বললাম আপনার বিয়ে হয়েছে? বলে না আমার বিয়ে হয় নাই। তো আমিও দিন তার সাথে অনেকক্ষণ ধরে কথা বলি, এবং সে একটা সময় বলতেছে এখন কিন্তু ফজরের আজান দিয়ে দিবে, আমাকে যেতে হবে, আমি আর এখানে বসতে পারবো না, কারণ ফজরের আজানের পরে আপনাদের এখানে থাকা বা আপনাদের সাথে থাকা আমাদের নিয়ম নাই, মানে আজানে হইলে আমাকে এখান থেকে চলে যেতে হয়, আমি চলে যাব। আমি তখন বললাম আরে আপনি চলে যাবেন কেন? পরে আজান দিয়ে দিবে, এই কথা বলে ও আমার সাথে হাতে হাত মিলালো। ভাই আমার হাতে যখন হাতটা মিলাইলো, মানে আমার মনে হয়েছে আমার পুরোটা শরীর একেবারে ঠান্ডা শীতল হয়ে গেল। হাতের সাথে হাত মিলিয়ে চারদিক থেকে ফজরের আজান দিল, এবং মুহূর্তের মধ্যে ও উধাও হয়ে গেল আমার সামনে থেকে, একদম উধাও হয়ে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে ওই সময়ে আমি তখন সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠছি আজান দেওয়ার পরে, মানে ওইটা আমি কী করলাম, মানে ওই জিনিসটাই চিন্তা করতেছি, মানে ওইটা বলতে মানে ওই বসা থেকে উঠছি, ওইটা আমি মসজিদেও যাই নাই, ঘরের মধ্যে শুয়ে আছে এবং চিন্তা করতেছি আমার সাথে কী হইল। এর মাঝেই আমার দাদি তখন ঘরের দরজায় এসে খুব গালাগালি করতেছে আমারে, মানে গালাগালি করতেছে, সারা রাত কার সাথে কথা বলিস, কাদের সাথে কথা বলিস, ফজরের নামাজে যাস নাই, ওই যে ফজর পড়তে যাইনি, দাদি খুব গালাগালি করতেছে। আমি কার সাথে কথা বলছি সারা রাত, আমি নাকি সকালে জানতে পারি আমি রাতের বেলায় যে পরীটার সাথে কথা বলছি তারা নাকি কিছুটা আভাস পাইছে, মানে আভাস পাইছে বলতে তারা বুঝতে পারছে যে আমি কিছু একটার সাথে কথা বলতেছি, কিছু একটার সাথে আমি কথা বলতেছি, এইরকম তারা কোনো কিছু একটা আন্দাজ করেছে, মানে এরকম একটা আভাস পাইছে যে আমি অদৃশ্য কিছু একটার সাথে কথা বলতেছি, মানে আমি এরকম কথা বলতেছি। ওই দিনটাও কেটে গেল, যাই হোক খাওয়া দাওয়া করলাম, ছিলাম ভালোই। তো এরপরের দিন হলো কি, মানে এরপরে রাতে একইভাবে ওই রাতের বেলায় পরীটা আমার কাছে আবারও আসছে স্বপ্নের মধ্যে। আসার পরে আমাকে বলে তোমার অনেক ঝামেলা হয়েছে তাই না, তোমার মা তোমাকে বকা দিয়েছে, তোমার দাদি বকা দিয়েছে? আমি শোয়ার মধ্যেই তারে বলতেছি হ্যাঁ আমাকে অনেক বকা দিয়েছে, কারণ আমি তোমার সাথে কথা বলেছিলাম এবং তোমার সাথে কথা বলার অবস্থায় তারা কিছুটা শুনতে পাইছে, এই জন্য তারা আমাকে বকা দিয়েছে। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি একটা কাজ করো, এখন আর তুমি এখানে শুয়ে থাকো না, এখানে শুয়ে যদি কথা বলো তাহলে তারা আরও শুনে ফেলবে, তুমি উঠে তোমাদের বাড়ির পিছনে আসো, আমি ওখানে বসা আছি। এই কথা বলেও তখন মানে এই কথাটা বলা মাত্র আমি কিন্তু ঘুমটা ভেঙে গেছে, ওই কালকে রাতের মতোই স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেল। এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি তখন ঘর থেকে আস্তে আস্তে করে বেরোচ্ছিলাম, বের হয়ে দরজাটা খুললাম, খুলে ঠিক ও আমাকে যেই জায়গাটার কথা বলো আমাদের ঘরের পিছনে, ওই জায়গাটার মধ্যেও বসে আছে, একটা ঝিঝির পাড়ের একটা জায়গা, ওখানেও বসে আছে একেবারে সাদা একটা ড্রেস পরা। মানে তাকে এখানে দেখার পরে আমার ভিতরে কিন্তু এক বিন্দু পরিমাণের তারিণী আর কোনো ভয় কাজ করে না যে এটা তো মানুষ না, এটা একটা পরী, এটা আমাকে মেরে ফেলতে পারে বা এটা এই টাইপের হতে পারে, এরকম একটা ভয় তো মানুষের মাঝে কাজ করে তাই না। বাট আমার মাঝে এরকম বিন্দু পরিমাণের কোনো ভয় কাজ করে না যে এটা একটা পরী এবং এটা চাইলে আমাকে মেরে ফেলতে পারে বা আমার জীবন নিয়ে যেতে পারে, এই ধরনের কোনো ভয় কিন্তু কাজ করে না। এবং একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে করে ওখান থেকে মানে ওই জায়গা থেকে তার কাছে গেলাম, যাওয়ার পরে বসে তার সাথে নর্মালি কথা বলতেছি, খুবই নর্মালি, মানে যেরকম করে মানুষের সাথে কথা বলে, একটা প্রেমিকার সাথে কথা বলে, একইভাবে ওই পারে গিয়ে আমি তার সাথে মিষ্টিভাবে কথা বলতেছি, ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলে, এইভাবে প্রায় প্রতিদিন ও আসতো। এবং আসার পরে আমি ওখানে যাইতাম, ওর সাথে কথা বলতাম, ও আমাকে খাবার দিত কিন্তু
মানে ওর পাশে গিয়ে বসার পরে ও সবসময় খাবার নিয়ে আসতো এবং বেশিরভাগই ফল নিয়ে আসতো, এবং এই ধরনের ফলগুলা আমি আমার জীবনে কখনো খাই নাই। মানে আমার জীবনে খাওয়া তো দূরের কথা, এরকম সুস্বাদু ফল আমি কখনো চোখেও দেখি নাই। একটা পর্যায়ে আমি ঘরের খাবার একেবারেই ছেড়ে দিই, মানে ঘরে খাবার খাই না। তো ঘরে খাবার খাই না, রাতের বেলায় উঠে ওখানে চলে যাই। এইরকম করতে করতে হঠাৎ করে আমার পরিবার বিষয়টা একদিন ডাউট করে ফেলে, মানে সন্দেহ করে ফেলে যে কী ব্যাপার, ও দিনের বেলায় খাবার খায় না। এবং আমার আব্বা বা অন্যরা মনে করে আমাদের এলাকাটা যেহেতু একটু অন্যরকম এলাকা, ওখানে আবার অনেকেই গাঁজা সেবন করতো, মানে নেশা জাতীয় অনেক নেশা খাইতো, গাছের এটা ওইটা খাইতো। তো অনেকেই মনে করে, মানে আমার পরিবারের মানুষগুলো মনে করে যে আমি মনে হয় এরকম কোনো নেশার ভিতরে ঢুকে গেছি, মনে হয় আমি কোনো নেশা জাতীয় কোনো কিছু খাই, কোনো নেশা জাতীয় কোনো কিছু আমি সেবন করি। এইটার জন্য সম্ভবত আমি দিনের বেলায় ঘরে খাবার খাই না। মানে নেশা যারা করে তারা কিন্তু খাবার অনেক কম খায়, তো বলে যে মনে হয় এই জন্য খাবার খায় না। আমার আব্বা তখন আমাকে পাহারা দেয়, এবং পাহারা দিতে গিয়ে আমার আব্বা একদিন দেখতে পায় আমি রাতের বেলায় উঠে ওই জিজির পাড়ে গিয়ে বসে আছি, এবং বসে থাকা অবস্থায় আমার আব্বা তখন মনে করে যে আমি ওখানে বসে গাঞ্জা খাইতে আসি। এইটা মনে করে আব্বা তখন পিছন দিকে গিয়ে দৌড়ে আমার এইভাবে কলার চেপে ধরার পর আমি পিছন দিকে তাকিয়ে দেখি আমার আব্বা, আর ডাইনের দিকে ফিরে দেখেছি আমার পরিটা নাই, মানে পীরা নাই, পীরা আমার সাথে নাই, ওর নাম ছিল পীরা, পীরের সাথে নাই। আমি দুইবার পীরা পীরা বলে ডাক দিলাম। আমার আব্বা তখন বলে পীরাকে, যে আব্বা তুমি এখানে কেন আসছো? আমার বলে তুই এখানে বসে গাঞ্জা খাস? না আব্বা আমি গাঞ্জা খাবো, আমি এমনি বসে আছি। পরে আমার ঘরের মধ্যে নিয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার দাদির কাছে কী বলছে আমি জানি না, এবং এর পরের দিন একইভাবে রাতের বেলায় পীরা আমাকে ডাকলে পরে আমি আমার বাড়ির পিছনে গিয়ে ওর সাথে ওখানে বসে কথা বলি, এবং ওই দিন আর আমার আব্বা আমাকে গিয়ে ধরে না, কিন্তু দাদি বিষয়টা খেয়াল করতেছে পিছন থেকে। অ্যান্ড পীরা আমাকে বলতেছে তোমার দাদি কিন্তু তোমার পিছনে দাঁড়া তোমাকে দেখতেছে। আমি বললাম আমার পিছনে আমি দেখবো? বলে না তুমি দেখো না, তুমি দেখলে উনি চলে যাবে। তুমি যে কথা বলতেছো, আমি কি তোমাকে দেখতেছে? বলে না আমাকে দেখে না, কিন্তু তুমি যে কথা বলতেছো, তোমার কথার হাত নাড়ানো এগুলো কিন্তু শুনি দেখতেছে, হয়তো কথার সাউন্ড পাচ্ছে না, কিন্তু তুমি যে হাত নাড়ায় কথা বলতেছো এটা কিন্তু উনি বুঝতেছে। আমি বললাম কোনো ঝামেলা করবে? বলে হ্যাঁ, কালকে তোমার সাথে ঝামেলা করবে, তো আজকে আমি চলে যাই, কারণ আমি থাকলে আরও ঝামেলা হয়ে যেতে পারে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে যাও। ও তখন চলে গেল, এবং চলে যাওয়ার পরে আমি তখন বাড়ির দিকে আসলাম। এসে দেখি ঠিকই আমার দাদি, আমার মা, আমার বাবা, আমার পরিবারের সবাই তখন উঠানের মধ্যে বসে আছে। যাওয়া মাত্রই তারা আমারে বলতেছে কার সাথে কথা বলি এতক্ষণ? আমার দাদি আমাকে বলে। আমি বললাম কারোর সাথে কথা বলি নাই তো, তোমরা কি আমার কারোর সাথে কথা বলতে দেখছো? আমার দাদি বলে আমরা দেখেছি, আর দেখেছি বলেই তোরে জিজ্ঞেস করলাম যে তুই কার সাথে কথা বললি। আমি বললাম দাদি উল্টাপাল্টা কথা বললো না, আমি কারোর সাথে কথা বলি নাই, আর আমি কারোর সাথে এত রাতের বেলায় কার সাথে কথা বলবো? তুমি এরকম কথা আমাকে বলতেছো। আমাকে বলে দেখ তুই যেটা করতেছিস এটা ভালো করতেছিস না, তুই যে কাজটা করতেছিস এটা খুব খারাপ করতেছিস, এই কাজটা করা বন্ধ কর। তোরে কোনো একটা পরি পছন্দ করে এবং তুই ওখানে গিয়ে পরির সাথে কথা বলছিস। দাদি আমাকে ডাইরেক্ট বলতেছে। আমি বললাম তুমি কিভাবে বুঝলা? দাদি আমারে বলে আমার বয়স হয়েছে এবং আমি এইগুলোর সাথে বড় হয়েছি, এই জিনিসগুলো সম্বন্ধে আমার ধারণা আছে, ঘরে যা শুয়ে যা। এই বলে আমি তখন শুইতে গেলাম, কিন্তু আমার চোখে আর ঘুম আসতেছে না। তারা কি করে সকালবেলা আপনার ফজরে আজানের পরে যখন একটু একটু করে কিরণ ছড়াইতেছে, আলো ছড়াইতেছে, ওই মুহূর্তে দাদি তখন আমাকে ডাকতেছে আশিক ঘুম থেকে উঠ, আমার সাথে চল। আমি তখন বললাম যে দাদি আমি তোমার সাথে কোথায় যাব? পরে আমার বল আমি তোরা এক জায়গায় নিয়ে যাব, আমার সাথে চল। তাই আমি বললাম যে তুমি এক জায়গায় কোন জায়গায় নিয়ে যাবা, মানে কোথায় নিয়ে যাবা বলো। আমাকে বলে তুই গেলেই বুঝবি, তুই চল। এই বলে দাদি তখন আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল যে আমাকে সাথে করে নিয়ে যাবে। পরে এরকম করে যখন বলতেছে আমি যে ঠিক আছে তাহলে চলো, কই যাবা? আমি ভাবছি হয়তো দাদি মাঝে মাঝে আমার নিয়ে সকালবেলা হাঁটতে যায় মাঠের মধ্যে, এইভাবে মনে হয় আমার নিয়ে হাঁটতে যাবে। কিন্তু ভাই দাদি আমার নিয়ে অনেক দূরে যাচ্ছে। পরে আমি বললাম কোথায় যাচ্ছ? দাদি আমাকে আমি তোকে ওই পীরের কাছে নিয়ে যাব। কোন পীরের কাছে? বলো আজ থেকে বহু মাস আগে যে পীর তোরে আইসা বলেছিল তোর মাথায় পাগড়ি পরা দিচ্ছে, ওই পীরের বাড়িতে। আমি কেন? বলে তোরে আমি তাবিজ পরাবো, তোর সাথে পরি আছে। আমি বললাম দাদি তুমি কি বলতেছো, আমার সাথে কোনো পরি নাই। দাদি আমার গপ করে হাত চেপে ধরছে এবং পিছনে তাকে দেখতেছি আমার আব্বাও আসতেছে। আমি বললাম কী ব্যাপার দাদি, আব্বা আসতেছে কেন? বলে কথা বলিস না, সামনের দিকে হাঁটতে তারা একটা সময় আপনার গাড়ির কাছাকাছি গেল, ওখানে বাসে উঠে এলো। বাসে উঠে আমাকে ডিরেক্টলি ওই কবিরাজের বাড়িতে, মানে ওই পীরের বাড়িতে নিয়ে গেল। এবং পীর সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে পীর সাহেবের কাছ থেকে আমার দাদি সব কিছু বলার পরে পীর সাহেব আমার দাদিরে বলতেছে এটা তো ওর কোনো ক্ষতি করবে না, যতটুকু পারে উপকার করবে, ওর কোনো ক্ষতি করবে না, এটাকে কেন সরাতে চান? আমার দাদি বললো যে না, আমি চাই না আমার নাতির সাথে এরকম কোনো একটা কিছু থাকুক, এবং এই জিনিসগুলো ভালো হয় না। আমি চাই না এটা আমার নাতির সাথে থাকুক, এটা ভালো করুক বা খারাপ করুক, আমি চাই না এটা আমার নাতির সাথে থাকুক।
পরে পীর সাহেবকে বুঝিয়ে দেওয়ার পরে উনি একটা তাবিজ দেয়। আমার আগে যে তাবিজটা ছিল, আমার হাতে তো ছোটোবেলায় একটা তাবিজ ছিল, এটা বহু আগে, মানে ওই ছোটোবেলা তাবিজটা অনেক আগে, এটা আমি হাত থেকে ফেলে দিছি, মানে অনেক বছর আগে, তখন আর ওইটা আমার করে নাই। এবং ওই পীরে তখন আমাকে নতুন করে আরেকটা তাবিজ পরাইয়া দেয়। যদিও উনি পড়াতে রাজি হচ্ছিল না, বারবার দাদিকে বলতেছে যে এটা প্রয়োজন নাই, যেটা আপনার নাতির সাথে আছে এটা আপনার নাতির অনেক উপকার করবে, আপনার নাতির কোনো ক্ষতি করবে না। এরপরেও আমার আমার দাদি তখন বললো যে না আপনি দেন। পরে উনি এই তাবিজটা আমার হাতে পরাই দিল, এবং পরিয়ে দেওয়ার পরে আমার শরীরটা জানি কেমন ঠান্ডা হয়ে গেল। ওই যে পরিটার প্রতি আমার প্রেম, পরিটার প্রতি আমার ভালোবাসা, যার সাথে আমি এত স্মৃতি মেমোরিজ, এগুলো আমি কেমন করে আস্তে আস্তে করে ভুলে যাচ্ছিলাম। মানে মুহূর্তের মধ্যে, মানে তাবিজটা হাতে লাগানোর পরে আমার শরীরটা জানি কেমন অন্যরকম হয়ে যাচ্ছে, এবং ওই স্মৃতিগুলো আমার খুব বেশি একটা মনে পড়তেছে না। একটা পর্যায়ে আমি তখন বাড়িতে আসছি, আসার পরে সেদিন সারাটা দিন কেটে গেল। রাতের বেলা আমি শুইলাম, আমি এই পরীটাকে আর দেখলাম না, এবং পরীটাকে দেখলাম না। আবার পরীটার জন্য যে আমার একটা মায়া বা আকাঙ্ক্ষা, একটা ভালো লাগে, একটা ভালোবাসা, ওই জিনিসটা আর আমার ভিতরে আসলো না। না আসার পরে সপ্তাহখানিক পরে এইভাবে কাটতে কাটতে হঠাৎ করে আমার পরিবার সিদ্ধান্ত নিল যে তারা আমাকে বিয়ে করাই দিবে। তারা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। পরে আমি বললাম যে আমার এখনও বিয়ের বয়স হয় নাই, আমি এখন বিয়ে করতে পারবো না। না, পরিবারের কথা হচ্ছে বিয়ে করাই দিবে, বিয়ে করতেই হবে। পরিশেষে আমাদের পাশের গ্রামেরই একটা মেয়ে, নাম ছিল জান্নাত, জান্নাত নামের একটা মেয়েকে আমার জন্য ঠিক করলো, ওই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। আমি আমার দাদি এবং আমার মা দুজনকেই বললাম যে আমার এখন আসলে বিয়ে করতে ইচ্ছে করতেছে না, তোমরা আমাকে এই সময় বিয়ের জন্য প্যারা দিও না, বিয়ের জন্য চাপ দিও না, আমি বিয়ে করব না। মানে বারবার তাদেরকে বলতেছি না, তাদের কথা একটাই, বিয়ে করে ফেলতে হবে। কথা যেটা সোজা সেটা হচ্ছে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া কোনো কথা নাই। এবার একইভাবে তারা তখন করলো কি, আমার জন্য মেয়ে দেখলো, আমাকেও নিয়ে গেল, আমিও মেয়ে দেখলাম, এবং মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই ছিল, মানে সুন্দরই ছিল। পরে ওই মেয়ের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়েছে। আর তখন কিন্তু আমার পূর্ণ বিয়ের বয়স। আমার বড় ভাই বিয়ে করে ফেলছে, আজকে বহু বছর হয়ে গেছে, এবং বড় ভাইয়ের পর আমি বিয়ে করব, এটাও তো স্বাভাবিক, মানে পারিবারিকভাবে। তো এখন আমার বিয়ের বয়স, আমি তো আর করতে পারি না। পরে পারিবারিকভাবে জান্নাতের সাথে আমার বিয়েটা হয়ে গেল। এখন বড় কথা হচ্ছে এই যে আমি জান্নাতকে বিয়ে করলাম, জান্নাতকে বউ বানায় আমি আমার ঘরে নিয়ে আসলাম, ওর সাথে আমি সংসার করতেছি, অথচ ওই পরীটা আমার এত উপকার করলো, আমাকে এত ভালোবাসলো, এত কিছু করলো। জাস্ট ওর মানে কথাগুলো আমার মনে আছে, যে আমার সাথে কী কী করতো, কোথায় কোথায় আসতো, আমাকে কিভাবে সাহায্য করতো, এগুলো মনে আছে। কিন্তু ওর প্রতি যে আমার ধরেন একটা কি বলে, মানে একটা কষ্ট হওয়া, একটা ভালোবাসার মানুষ হারিয়ে গেলে যেরকম ভিতরে একটা কষ্ট হয় না, ওই কষ্টটা কিন্তু আমার ভিতরে হচ্ছে না। ওই রকম কোনো বিন্দু পরিমাণের কষ্ট আমার ভিতরে নাই। কিন্তু তার কথা মনে পড়ে যে মাঝে মাঝে এরকম আসতো, ওইটুকু মায়াটা কাজ করে না, এবং এরকম করে সময়গুলো কাটতেছে। তখন তো আমি মোটামুটি বেকার, কোনো কাজ করি না। হঠাৎ করে পরিবারের অবস্থাও তখন অতটা ভালো না, বড় ভাইও আলাদা থাকে, আমার আব্বা আগের মতো করে কাজ টাজ করতে পারে না, আমিও তখন একরকম বেকার। পরে আমার আব্বা বলতেছে কিছু একটা করার জন্য। তো আমি কিছু একটা কি করব, আমার গ্রামে কেউ আমাকে কোনো কাজেও নেয় না, বা গ্রামের মানুষ ওভাবে আমাকে দেখেও না। আমি অনেক বেশি সুন্দর, সবাই আমাকে সুন্দরী বলে ডাকে, অনেকে বলে আমি মেয়ে হলেই নাকি ভালো হতো, এরকমভাবে অনেক কথা বলে। অ্যান্ড একটা পর্যায়ে তখন আমি আমাদের সিলেট শহরে একটা নাইট গার্ডের চাকরি পাই। তাও আমাদের এলাকার এক কাকা আছে, উনি ওখানে আরেকটা বিল্ডিংয়ে নাইট গার্ডে চাকরি করে। উনি আমার বাবারে বলে যে তোর ছেলের আমার সাথে দিয়ে দে, আমি ওখানে একটা নাইট গার্ডে চাকরি দিতে পারবো, আমি একটা গার্ডে চাকরি করি, ওইখানেও দিব। আমার আব্বা বলে তাহলে তো ভালোই হয়, বিয়ে করছে, এখন বউয়েরও তো কিছু টুকিটাকি খরচ আছে, বউর খরচও তো দিতে পারে না, এবং এটা তো খারাপ দেখা যায়, নিয়ে যা তাইলে ভালোই হয়। পরে আমাকে তখন ওই নাইট গার্ডের চাকরির জন্য আমাকে তখন নিয়ে যাওয়া হয়। তখনও কিন্তু আমি তাবিজটা ব্যবহার করি, নাইট গার্ডের চাকরির জন্য নিলে পরে আমি তখন ওখানে নাইট গার্ডের চাকরিতে জয়েন করি। নাইট গার্ডে চাকরি করতেছি। তো রাতের বেলা ওই বাড়ি পাহারা দিতাম, বাড়ির সামনে বসে থাকতাম, সারা রাত বাড়ি পাহারা দিতাম, এবং সারাদিন আমি ঘুমাইতাম। আরেকজন ছিল, উনি দিনে করলে আমি রাতে করতাম, আবার উনি রাতে করলে আমি দিনে করতাম। এরকম করতে করতে একদিন হলো কি, আমি মানে দিনের বেলায় রান্না করতে পারি নাই, নাইট ডিউটি করছি তো অনেক ঘুম আসছিল। আর ঘুম আসার পরে আমি আবার পরের দিন একটু বাড়িতেও গেছিলাম, এর আগের দিন বাড়িতেও গেছিলাম। আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল, ক্লান্ত থাকার কারণে আমি ভাই রান্নাটা করতে পারি নাই। রান্নাবান্না না করে আমি তখন ঘুমিয়ে পড়ছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে আমার নাইট ডিউটি শুরু হয়ে গেছে, আমি নাইট ডিউটির জন্য আসছি। আসার পরে আমি ওখানে নাইট ডিউটি করতেছি, মানে ওই জায়গায় নাইট ডিউটি করতেছি। তা নাইট ডিউটি করা অবস্থায় হঠাৎ করে একটা কুকুর আসছে, মানে একটা কুকুর কোত্থেকে জানে আসছে। আসার পরে আমার অনেক খিদা লাগছে, আমি কুকুরটারে ধরেইতে আসি, বাড়ির সামনে সেই ঘেউ ঘেউ শুরু করছে। মনে করছি কিছু একটা জিনিস ও দেখতে পাইছে, মানে একটা কুকুর যেরকম দেখবেন আপনি আজানের সময় কুকুর কিন্তু ডাকে,
কেন ডাকে? কারণ কুকুর কিন্তু ওই অদৃশ্য জিনিসগুলোকে দেখতে পায়। যখন আজান দেয় তখনই যে খারাপ জিনগুলো বা যে জিনগুলো পৃথিবীতে থাকে, আজানের সাথে সাথে এই জিনগুলো তখন আকাশের দিকে দৌড় দেয়, মানে আকাশের দিকে উড়াল দেয়। আর এটা জিনেরা দেখতে, মানে আপনার কুকুররা দেখতে পায়। এবং কুকুর এটা দেখতে পেয়ে তখন কুকুর ঘেউ 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 করে শব্দ করতে শুরু করে। খেয়াল করে দেখবেন, বিশেষ করে গ্রামের বাড়িতে আজান দেওয়ার সাথে সাথে কুকুর ডাকা শুরু করে। তো অনেকেই বলে এটা খারাপ, আসলেই কিন্তু এটা খারাপ, কারণ বদ জিনগুলা আজানের শব্দ সহ্য করতে পারে না, তারা আকাশের দিকে দৌড় দেয়। তো একটা পর্যায়ে তখন এই কুকুরটা তখন ঘেউ ঘেউ করতেছে, বাড়িওয়ালা মানে বাড়িতে যারা আছে তারা তো বলবে যে দারোয়ান কুকুর দৌড়াচ্ছে না কেন? আমি কুকুরটার দৌড়াইতেছি, দৌড়তে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছি। ধরেন আমি কুকুরটাকে দৌড়াচ্ছি, দৌড়ানোর পর আমি চলে আসতেছি, কুকুর আমার পিছে পিছে আবার চলে আসে। আমি আবার দৌড়ে দিচ্ছি, আবার কুকুর পিছে পিছে আমার চলে আসে। এরকম করে 2-3 বার দৌড়ে করার পরে একটা পর্যায়ে আমি তখন কুকুরটারে দৌড়ে দিয়া আমি তখন আসছি। আসার পরে ভাই দেখলাম, মানে আমার ওখানে, আমি আপনাকে বলি, সেম ডালা, যেই ডালাটা আজ থেকে বহু বছর আগে আমাকে পুরি দিছিল খাওয়ার জন্য, ওই যে আপনার আমি যে বিলের মধ্যে শুয়েছিলাম রাতের বেলায়, হঠাৎ করে এই সেম একটা ডালার খাবার এখানে। তো খাবারের ডালাটা দেখে আমি বুঝে গেছি যে এটা আমাকে পুরি দিছে, মানে ওই পরিটা আমাকে খাবারের ডালাটা দিছে, এটা আমি মনে করি। তা আমি মনে করি আমি তখন খাই ফেলছি, গপ করে খাই ফেলছি, এবং খেয়ে ফেলার পরে হাতটা ধুয়ে ফেলছি, মানে ভালোই, তাহলে মনে আমার রান্না করা লাগবে না, পুরি আমাকে সবসময় খাবার দেওয়া যাবে। এরপরের দিন যাই হোক আমি রান্নাবান্না করছি বা খাইছি, ওইটা অতটুকুই। ওই তাবিজটা আমার শরীরে থাকার পর থেকে না, মানে পুরিটার প্রতি আমার কোনো ফিল আসে না। একটা এই যে আমাকে এসে খাবার দিয়ে গেছে, ওর প্রতি আমার একটা মায়া কাজ করবে না, ওই মায়াটা কিন্তু আর কাজ করে না। এবং এইভাবেই 2-3 দিন পরে হঠাৎ করে খবর পেলাম যে আমার বউ বাচ্চা কনসেপ্ট করছে, মানে আমার বেবি হবে। তো আমি তখন আমার যে বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার কাছ থেকে কিছু টাকা নিলাম অ্যাডভান্সের, নিয়ে বউর জন্য পাঠাইছি। এবং আলহামদুলিল্লাহ এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ওয়াইফের ঘরে আমার একটা কন্যা সন্তান হলো। এবং আমার কন্যা সন্তানটা দেখতে শুনতে এতটাই সুন্দর হলো ভাই, মানে আমি আপনাকে কি বলবো, বলার মতো না, এত বেশি, মানে এত মায়াবী চেহারা। এবং হওয়ার পরে এই বাচ্চাটা হওয়ার আপনার এত সুন্দর ছিল, বাচ্চাটারে কোলে নিলাম, মানে আমার সন্তান তো কোলে নেওয়ার পরে আমার পুরোটা শরীর মনে হয় ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে, যে এত সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি নাই। আমার বাচ্চাটা একেবারে অবিকল দেখতে আমার মতো হয়েছে। আমার ওয়াইফও সুন্দর, তবে এত বেশি সুন্দর না, আমি যেরকম ফর্সা ছিলাম। তো যার জন্য আমার ওয়াইফটা ঠিক, মানে আমার বাচ্চাটা মনে হয় ঠিক আমার মতোই হয়েছে। বাচ্চাটার কোলে নিলাম, চুমু দিলাম, আদর করলাম, এবং আদর করার পরে বাচ্চাটাকে আমার ওয়াইফের কাছে রেখে আমি পুনরায় আবারও ডিউটিতে চলে আসলাম। মাস 2-1 মাস 3 মাস পরে হঠাৎ করে আমার বাচ্চাটার নাকি নিঃশ্বাস নিতে পারে না, মানে নিঃশ্বাস আটকায়া যায়। পরে খবর আসলো আমার কাছে যে এরকম ঘটনা, তোমার বাচ্চা তো নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস আটকায়া যায়। আমি যখন গিয়েছি বাচ্চাটা দেখার জন্য, দেখেছি ওই অবস্থা, মানে নিঃশ্বাসটা নিতে পারে না, নিঃশ্বাসটা আটকায়া যায়, নিঃশ্বাসটা টান দিলে নিঃশ্বাসটা আটকায়া যায়, খুব খারাপ একটা অবস্থা। তো এই অবস্থা কেন? এই অবস্থা থাকার কারণ কি? পরে আমরা ডাক্তারের কাছে নিলাম, ডাক্তারে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, এই পরীক্ষা ওই পরীক্ষা, কত রকমের পরীক্ষা করলো, আমার প্রায় অনেক টাকা চলে গেল, কিন্তু ভাই পরীক্ষার কোনো রেজাল্ট আসে না। মানে রেজাল্ট বলতে অ্যাকচুয়ালি এই সমস্যাটা কেন হচ্ছে, মানে বাচ্চা নিঃশ্বাস নিতে আটকায়া যায়, মানে হঠাৎ নিঃশ্বাসটা আটকায়া যায়, উনি চিৎকার চেঁচামেচি শুরু করে। তা এরকমটা কেন হয়? পরে আমি হচ্ছে গিয়ে আপনার কবিরাজ ডাক্তারকে দেখাইলাম, ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না। সিলেট সদরে নিয়ে গেলাম, বড় ডাক্তার দেখালাম, কাজ হয় না। শিশু রোগ বিশেষজ্ঞ যারা আছে ওনাদেরকে দেখাইলাম, ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা দেয়, কিন্তু ভিতরে কিছু ধরতে পারে না। ওই সময় আমার দাদির অনেক বয়স হয়ে গেছে, দাদি অনেক বুড়ো হয়ে গেছে। দাদি তখন আমার বলতেছে যে আমার কাছে মনে হয় এটা আলগার একটা সমস্যা, যেহেতু আমার সাথে একটা জিন পরির একটা সমস্যা ছিল। দাদি বলতেছে যে এটা মনে হয় তোর মেয়ের সাথে, আমার মেয়ের নাম ছিল জেরিন, বলে জেরিনের সাথে এইটার সম্ভবত একটা জিন পরির সমস্যা হতে পারে, একটা ভালো কবিরাজ দেখা। তো পরে আমি আমার বাচ্চাটারে একটা কবিরাজের কাছে নিয়ে যাই, ভালো একটা কবিরাজ আমাদের এলাকাতেই তান্ত্রিক, ওনার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওনার কাছে আমি তখন আমার বাচ্চাটাকে দেখাই, মানে আমার বেবিটাকে দেখাই। দেখালে পরে ওই কবিরাজও মানে কোনো কিছু ধরতে পারে না। প্রথমে বলে জিন আছে, ভূত আছে, পরি আছে, এটা আছে, ওইটা আছে, এগুলো চিকিৎসা করতে হবে, এত টাকা লাগবে, অত টাকা লাগবে, মানে অনেকগুলো টাকা ডিমান্ড করে, মানে অনেক টাকা দিতে হবে। পরে আমি তখন, মানে আমাদের তো আসলে অতটা সাধ্য সামর্থ্য নাই, কারণ এত সাধ্য সামর্থ্য থাকলে তো আর আমি মানে নাইট গার্ডে চাকরি করি না, নাইট গার্ডে চাকরি করি, মানে আমরা গরিব মানুষ। পরে আমি মানুষের কাছ থেকে ঋণ করি, ধার করি, মানে এর থেকে ওর কাছ থেকে অনেক কষ্ট করে যতটুকু পারতেছি কোনোভাবে ম্যানেজ করে কবিরাজকে দিতেছি, কিন্তু কোনো কাজ হয় না। এই যে কবিরাজের কাছে নিচ্ছি তাতেও কোনো কাজ হয় না। কোনো কবিরাজের কাছে নিলে কোনো কবিরাজ বলে যে না, এটা জিন ভূতের কিছুই না, এটা ডাক্তারি সমস্যা, আপনারা ডাক্তার দেখান, কোনো কবিরাজ এটা বলে। আবার অনেক কোনো কবিরাজের কাছে নিলে বলে যে হ্যাঁ এটা জিনের সমস্যা আছে, এবং এই মেয়েটার সাথে একটা জিন আছে, ওই জিনটা মেয়েটার নিঃশ্বাস নিতে দেয় না,
ওই জিনটা সমস্যা করে, মানে এক একজন এক এক কথা বলে। অ্যান্ড এই অবস্থার ভিতরে আমার বউ আমার বাচ্চাটাকে এতটা ভালোবাসতো, মানে জান্নাত কান্নাকাটি করতে 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 মানে খুব বেহাল অবস্থা, মানে প্রচুর চিল্লাইতে আছে। অ্যান্ড এরই মাঝে আমি আবার নাইট গার্ডে চাকরিও করি, আবার বাড়িতেও আসি। ধরেন রাতের বেলায় নাইট গার্ডে চাকরি করি, দিনের বেলায় এসে বাচ্চা নিয়ে দৌড়াই, এখানে যাই, বাচ্চারা ওইখানে নিয়ে যায়, আবার রাতের বেলায় নাইট গার্ডে চাকরি করি। ভাই এভাবে 1 মাস কাটার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি। মানে ভেঙে ফেরার পরে আমি শুয়ে শুয়ে কান্না করতেছি যে আল্লাহ আমি এখন কী করব। আর এদিক দিয়ে আমার ওয়াইফকে বাঁচানো যাচ্ছে না। মানে আমার বাচ্চা যখন নিঃশ্বাস আটকায়া যায়, আমার ওয়াইফ তখন মা গো বাবা গো বলে চিৎকার করে নিজের মাথা নিজে পিটে হাত কেটে ফেলে। মানে ও পাগল হয়ে যায়, বাচ্চাকে এত ভালোবাসে। একদিন গভীর রাতে হঠাৎ করে ভাই আমার মনে হলো যে আরে আমার সাথে না একটা পরী ছিল, এবং এই পরীটা তো আমাকে অনেক সাহায্য করতো। ছোটোবেলায় আমার সাথে খেলতো, এবং একটা পর্যায়ে আমি বড় হবার পর আমাকে এরকম একটা বিপদ থেকে বাঁচাইছে, আমাকে খাওয়াইছে, ওর সাথে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমি অনেক কবিরাজের কাছে কেন দৌড়াচ্ছি? আমি আমার পরীটাকে জিজ্ঞেস করি না যে আমার বাচ্চাটার কী হয়েছে। এটা ভেবে আমি তখন হাতের দিকে তাকিয়ে দিলাম, তাবিজটা হাতের মধ্যে আছে। এই প্রথম আমি তাবিজটা খুলে ফেলি, মানে হাত থেকে তাবিজটা খুলে ফেলি, এবং তাবিজটা মানে এরকম হাত থেকে ফালাই দিয়ে, আপনি বিশ্বাস করবেন না, এই তাবিজটা হাত থেকে ফালানোর সাথে সাথে চোখটা বন্ধ করে আমি ওরা ডাকতেছি ওর নাম ধরে। ওর নাম ছিল পীরা। আমি বলতেছি পীরা পীরা পীরা, এরকম করে ডাকতে ডাকতে হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা দারুণ ঘ্রাণ পাচ্ছি। ওর শরীরে কিন্তু একটা ঘ্রাণ ছিল, মানে পীরার শরীরে একটা ঘ্রাণ ছিল। ওই ঘ্রাণটা কিন্তু আমি ও আমার আশেপাশে আসলে বুঝতাম যে ঘ্রাণটা আছে। আজকে বহু বছর পরে এই ঘ্রাণটা আমার নাকের কাছে আবারও আসছে। ওই ঘ্রাণটা আমি পাচ্ছি, এবং পাওয়ার পরে চোখটা মেলে দেখেও আমার সামনে দাঁড়ায় আছে। ওর কিন্তু আমি চিনতে পারি, ওর কিন্তু একই চেহারা, মানে বারবার কিন্তু এক এক রকম এক এক চেহারা নিয়ে আসতো না। ওর একটা চেহারা ছিল, নিজস্ব একটা চেহারা, ওই চেহারা নিয়ে কিন্তু আমার সামনে আসতো। ওরে দেখার পর আমি তখন চোখের পানি ছেড়ে দিই, মানে কান্না করে দিই। মানে আমার ভিতরে এই তাবিজটা খোলার পরে, ও আসার পরে আমার আগের যে মেমোরিগুলো ছিল, আমার চোখে পানি কিন্তু আমার সন্তানের জন্য আসে নাই, আমার চোখে পানি আসছে আগের মেমোরির কথাগুলো চিন্তা করে। ও আমার সাথে রাতের পর রাত বসে গল্প করতো, আমি ওর মানে পায়ে মাথা রাখতাম, ও আমার মাথার চুল টেনে দিত, আমাকে সুস্বাদু খাবার নিজের হাতে খাওয়াই দিত। মানে এই জিনিসগুলো যখন আমার মনে হতে শুরু হলো, মানে আমার যখন এগুলো মনে হলো, মানে আমি তখন আর নিজের মাঝে নাই, মানে আমি কান্না করতেছি। ও বললো কান্না করতেছো কেন? আমি বললাম আমার তোমার কথা খুব মনে পড়তেছিল। ও বলে তাহলে তাবিজ দিয়ে রাখছিলে কেন? আমি বললাম দেখো তাবিজটা দেওয়ার পরে না আমি তোমাকে ভুলে গেছিলাম। ও বলে তোমার হাতে তাবিজ ছিল, আমি তোমার আশেপাশে মাঝে মাঝে আসতাম, দূর থেকে তোমাকে দেখতাম, তুমি ভালোই আছো, বিয়ে করছো, সংসার করছো, তোমার বাচ্চা আছে, তোমার ফ্যামিলি আছে, এসব আমি দেখি, তা আমি তোমাকে কোনো বিরক্ত করি না। তুমি যেহেতু তাবিজ পরে আসো আমি আর তোমার কাছে আসি না, কিন্তু আজকে যখন তাবিজ খুলে মন থেকে আমাকে ডাকলা, আমি আর তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলাম না। তো কেন ডাকছো আমাকে? আমি বলি জানো আমার একটা সন্তান হয়েছে জেরিন। ও বলে হ্যাঁ জানি, তোমার সন্তানটা অনেক অসুস্থ। আমি বললাম হ্যাঁ আমার সন্তানটা অনেক অসুস্থ, এই সন্তানটাকে ভালো করতে গিয়ে আমার জায়গা সম্পত্তি সব আমি বিক্রি করে দিই, আমার জমানো টাকা পয়সা যা আছে সব আমি শেষ করে ফেলি, কিন্তু আমার সন্তানটাকে আমি বাঁচাইতে পারতেছি না, আমার সন্তানটাকে বাঁচানোর একটা ব্যবস্থা করে দিবা? ও আমাকে বলে কেন করবো না, অবশ্যই করবো। আমি বললাম আমার সন্তানটার কী হয়েছে? বলে তোমার সন্তানের মানে ফুসফুসিতে সমস্যা, বাচ্চা দিয়ে ফুসফুসে হয় না, ওইখানে সমস্যা। আমি বললাম কিন্তু অনেক কবিরাজের কাছে নিলাম, সবাই বলে জিনে ভূতে তোমরা নাকি কিছু করছো। বলে না, তোমার বাচ্চার সাথে কোনো জিন ভূতের কিছুই নেই, আমাদের জাতের কেউ কিছুই করে নাই, এটা একটা ডাক্তারি সমস্যা। তুমি যেসব ডাক্তারের কাছে নিয়েছো, যেসব পরীক্ষা করেছো, ওই ডাক্তাররা এটা ভালো করতে পারে নাই, বা তারা ওই রোগটা ধরতে পারে নাই। হয়তো বড় ডাক্তারের কাছে নিলে ধরা পড়তো, তো তুমি তো বড় ডাক্তারের কাছে নিতেও পারবে না, তোমার এই সামর্থ্য নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাচ্চাকে ভালো করার ব্যবস্থা করে দিব, আমি তোমাকে একটা জিনিস এনে দিব, একটা পানি এনে দিব, হোমিওপ্যাথিকের বোতলের যে পানিগুলো হয় না, এরকম বলে যে একটা পানি এনে দেবো, এটা তুমি বাচ্চাকে খাওয়াইও, ইনশাল্লাহ 1 থেকে 2 দিনের মধ্যে তোমার বাচ্চা তুমি সমাধা পাবা। এইটা বলার পরে ভাই এই ঠিকই ধরেন ওইখান থেকে গেছে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আবারও আসছে এই জায়গায় আইসা আমাকে হোমিওপ্যাথিকের বোতলের মতো একটা সীসা যেগুলো হয় না এরকম এই সাইজের একটা বোতল আমাকে এনে দিছে, দিয়া বলে যে এইটা মানে 2-3 ফোঁটা করে বাচ্চার মুখের মধ্যে দিবা, 2-3 ফোঁটা করে দিবা, এবং টাইমটা বলেছে কোন কোন টাইমে দিতে হবে, মাগরিবের সময় বা ওরকম কয়েকটা টাইম দিয়ে দিছে। তো এবং আমি ওখান থেকে তখন ছুটি নেই, আমার যেখানে নাইট গার্ডে চাকরি করি ওখান থেকে ছুটি নেই যে আমার বাচ্চা মারা যাইতে আছে আমি কয়েকটা দিন ছুটি নেব, আমি প্রায় 15 দিনের মতো ছুটি নেই, যে আমার চাকরি থাকলে থাকবে না থাকলে নাই, কিন্তু আমি চলে যাব কারণ আমার বাচ্চার অবস্থা ভালো না। পরে 15 দিনের জন্য ওখান থেকে ছুটি নিয়ে আমি তখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে এরকম ফোঁটা দিয়ে আমার বাচ্চারা আমি 2 দিন খাওয়াই, ভাই বিশ্বাস করবেন না 2 থেকে 3 দিনের মাথায় আমার বাচ্চা ভালো হয়ে গেছে।
মানে বাচ্চার যে নিঃশ্বাসের সমস্যাটা ছিল এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। আমার বাচ্চার আর কোনো সমস্যা নেই, আমার বাচ্চা এবং টোটালি ভালো। আমি সেই আগের মতো পীরাকে আবারও স্বপ্নে দেখি, পীরা আমার কাছে আসে, আমার সাথে কথা বলে। তো যেহেতু আমি ওখান থেকে ছুটি নিয়েছি এবং চিন্তা করলাম যেহেতু আমার বাচ্চাটা এই জায়গার মধ্যে আসে, বাচ্চা ভালো হয়ে গেছে, আমি চলে যাই আবারও। তো আমি তখন আবার ওইখানে চলে যেতাম, ওই নাইট গার্ডের ওখানে আবার চলে গেছি, মানে আপনার ছুটি ক্যান্সেল করে চলে গেছি। ক্যান্সেল করে গিয়ে আমি আবার ওখানে ডিউটি করতেছি। তো এখন আর আমার রান্নাবান্না করা লাগে না, আমি রান্নাবান্না করি না। কখন ওই পীরা আসে, আমার খাবার দেওয়া যায়, ওর সাথে তখন আমার সব কিছু। এরকম করে সময়গুলো কাটতে 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 ওই সময় আমার যে নাইট গার্ড ছিল, আমি আমার বউর সাথে খুব বেশি, আমার বউর কাছে মোবাইল ছিল বাড়িতে, আমি বেশি একটা ফোন করতাম না, বাড়িতে খুব একটা কথা বলতাম না। এবং সারাক্ষণই আমি ধরেন এইটাই মানে পীরের সাথে আসি। ও আমারে খাবার দেয়, আমার সাথে আসে, গল্প করে গুজব করে, আমরা দুজনে লুডো পর্যন্ত খেলি, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে ও আমার এইটাতে উঠতে। এখন আমার সাথে যে আরেকটা নাইট গার্ডে চাকরি করে, ওই ছেলেটা কিছুটা ডাউট করে ফেলা, মানে ডাউট করে বলতে ও পরই ডাউট করে না, ও সন্দেহ করে সম্ভবত কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে, কোনো মেয়ের সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক, এইটা মনে করে ও তখন কী করে, গোপনে গোপনে আমার বউকে ফোন করে সব কিছু বলে দেয় যে আপনার স্বামী এরকম এরকম পরকীয়ায় আছে, ওরে মেয়ে রাতের বেলায় না খাবার দেয়, এটা করে ওইটা করে। এগুলো বলার পর আমার জান্নাত তখন খেপে যায়, মানে রেগে যায়, রেগে গিয়ে বলে যে না, তুমি আর ওখানে নাইট গার্ডে চাকরি করতে পারবে না, তুমি বাড়িতে চলে আসো। আমি বললাম আরে কী বলতেছো, আমার সংসার চলবে কেমন করে? ও বলে আমি কাজ করব, তুমি অনেক সুন্দর, তোমার চেহারা সুন্দর, মেয়েরা তোমার পছন্দ করে, তুমি থাকতে পারবা না। আমার বউ একদিন সন্ধ্যার সময় আমাকে ওইখান থেকে কলার চেপে ধরে ওই জায়গা থেকে আমাকে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসার পরে আমি যেদিন আমাকে নিয়ে আসি, ওই দিন আমি আমার বউর সাথে শুয়ে আছি, আমি স্বপ্নে দেখতেছি পীরা স্বপ্নের মধ্যে, মানে স্বপ্নে বলতে আমার তোর নামে সবসময় দেখা, ও হাসতেছে, হাসতে হাসতে বলতেছে কী ব্যাপার, তোমার শাসন করে? আমি বললাম শাসন করে আমার ভালো লাগে না। পরে বলে আমার সাথে দেখা করবো? আমি বললাম হ্যাঁ। বলে আসো, বাড়ির পিছনে আসো। পরে আমি বাড়ির পিছনে, ওই রাতে আমি ওইটা বাড়ির পিছনে যে ওর সাথে বসে বসে কথা বলতেছি। তখনও কিন্তু আমার দাদি বেঁচে আছে, বাট দাদি অনেকটা অসুস্থ। পরে এরকমভাবে আমি যাইতাম, একদিন 2 দিন 3 দিন অলওয়েজ যে বাড়ির পিছনে যাইতাম, ওর সাথে বসে বসে কথা বলতাম, গল্প করতাম। পরে আমার দাদি আমার ওই বউ বিষয়গুলো আমার পরিবারের লোকজনকে জানায়। তো এবার আমার পরিবারের লোকজন আমার বউকে বলে দেয় যে ওর সাথে তো আগ থেকে এরকম একটা সমস্যা আছে, এই সমস্যাটা তো আগেরই সমস্যা, এটা মনে হয় আবারও আসছে। এবার আমার বউ আমাকে তাবিজ দিতে চায়, তোমারে তাবিজ পরাবো, এটা পরাবো, ওইটা পরাবো। না, আমি কোনো তাবিজ তোমার কোনো কিছুই পরবো না। মানে জোর করে আমার শরীরে তাবিজ পরাইতে পারে না, আমার শরীরে তারা জোর করে। আমার বউ বলে যে তাবিজ পরাবো, আমার মা বলে, আমার দাদি বলে। আমি বললাম তোমরা আমার তাবিজ পরাইতে পারবা না, আমি প্রয়োজন আমার বউকে ছেড়ে দিব, তা আমি তাবিজ পরবো না, কারণ ওই সময় আমি জানি আমি যদি তাবিজ তোমার পড়ি তাহলে আমি পীরারে ভুলে যাব। এরকম করে সময়গুলো কাটতে 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 আমাদের মাঝে, পীরার মাঝে বা আমার পারিবারিকভাবে অনেক ঝামেলা হইতেছে, অনেক ঝামেলা, যেটা বলার মতো না। আমার বউ খুব ঝামেলা করতেছে এবং একটা সময় পীরা খুব মিষ্টি করে সুন্দর করে আমাকে বুঝিয়ে বললো, আশিক আমি শত চেষ্টা করলেও তোমার সাথে আমি থাকতে পারবো না, কারণ পুরীর সাথে কোনো মানুষ থাকতে পারে না, আর আমার সাথে তোমার সংসার হবেও না। আমি তোমাকে আমার রাজ্যে নিয়েও যেতে পারবো না, আমার সমস্যা আছে। আর তোমার কাছে যে আমি এসে এসে থাকতেছি, এই থাকাটা তোমার পরিবার পছন্দ করে না। দেখা যায় তোমার সন্তান আছে, তোমার বউ আছে, তোমার মা আছে, বাবা আছে, দাদি আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, তুমি তাদেরকে নিয়ে থাকো, আমি তোমাকে আর বিরক্ত করবো না, আমি একেবারে চলে যাব। তুমি তাবিজ পড়লেও আমি আর আসবো না, তাবিজ না পড়লেও আসবো না। আমি বললাম পীরা তুমি এটা কী বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? ও আমাকে বলে দেখো, এই পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে আপন তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, তুমি তাদেরকে নিয়ে থাকো। এবং আমি তোমার কাছে না আসলে কি হয়েছে, আমি দূর থেকে তোমাকে দেখব এবং আমি তোমার জন্য দোয়া করব। এবং তুমি যদি সত্যি বড় কোনো বিপদে পড়ে যাও, তবে আমি ওই বড় বিপদ থেকে তোমাকে রক্ষা করার জন্য আসমান থেকে দৌড়ে ছুটে আসব। কিন্তু আমি তোমাকে আর ওভাবে ক্ষতি করব না, বা তোমার জীবনে আমি আর এভাবে থেকে থেকে তোমার পরিবারের মাঝে আমি কোনো রকমের ঝামেলা তৈরি করতে চাই না। আমি তখন বললাম পীরে এটা হতে পারে না। ও আমাকে বলে তবে হ্যাঁ, আমি যে তোমার জীবন থেকে চলে যাব, আমি তো তোমাকে তেমন কিছু দিতে পারি নাই, তোমাকে কোনো কিছু দিতে পারি নাই। আমরা পরীরা চাইলে অনেক কিছু মানুষদেরকে দিতে পারি, দেওয়ার ক্ষমতা আমাদের আছে। তো আমি তোমাকে আগামীকাল, মানে আজকে রাত তো চলে গেছে, আমি আগামীকাল রাতে আসবো তোমার কাছে, এসে আমি তোমাকে একটা জিনিস দিয়ে যাব। এবং আমি আশা করব ওই জিনিসটা যদি তুমি রাখো তোমার সাথে, বা এই জিনিসটা তোমার কাছে থাকলে তুমি অনেক তুমি আর অভাবই থাকবা না। আমি যদি তোমার কাছে নাও আসি, আমার যদি কখনো মৃত্যু হয়ে যায়, আমি মারাও যাই, এরপরেও না তুমি বিপদে পড়বা না। এইটা দিয়ে তুমি খুব ভালোভাবে নিজেকে চালিয়ে নিতে পারবা। আমি কালকে আসবো, কারণ এই জিনিসটা আনতে হলে আমাদের যিনি সর্দার আছে, ওই সর্দারের কাছ থেকে অনুমতি নিয়ে আনতে হবে।
সর্দারের অনুমতি ছাড়া এই জিনিসটা আনা যাবে না আমাদের এখান থেকে। তো আমি ওই সর্দারের কাছ থেকে অনুমতি নিয়ে, সর্দারের কাছ থেকে পারমিশন নিয়ে আমি তোমাকে এই জিনিসটা উপহার দিয়ে যাব। এবং আমরা চাইলে 1-2 মানুষকে দিতে পারি, হয়তো সবাইকে পারি না, 1-2জনকে দিতে পারি। তো আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসার মানুষ, সেই হিসাবে জিনিসটা আমি তোমাকে দিব। আমি আগামীকাল রাতের বেলায় অথবা আগামীকাল যে কোনো একটা সময় আমি আসব তোমার কাছে, আজ আমি চলে যাই। এই কথা বলি পীরা তখন চলে গেল। মানে এইটা তার আমার কাছ থেকে চলে যাওয়া, শেষ চলে যাওয়া আর কি। আর একবার সে আসবে, তা হচ্ছে আগামীকাল রাতে। আগামীকাল রাতের বেলা ও আসবে, এসে আমাকে এটা দিয়ে যাবে। তো এইরকমভাবেই তখন ধরেন আমি পড়ে আসি। আমি তখন দিনের বেলায় ঘরে গেলাম এবং ঘরে যাওয়ার পরেই না মানে খেয়াল করতেছি কেমন জানি আমার পরিবারের মানুষগুলো মানে খুব বেশি হাসাহুসি করতেছে। মানে তারা কোনো একটা প্ল্যানিং করতেছে এরকমটা মনে হচ্ছে। এবং কি প্ল্যানিং করতেছে আমি তো এটা বুঝি না, বাট আমার কাছে মনে হলো যে তারা নিজেরা কোনো একটা প্ল্যানিং তৈরি করতেছে, মানে কোনো একটা প্ল্যান করতেছে। পরে সারাটা দিন কেটে গেল, তারা ওই প্ল্যানের মধ্যে, তাদের মতো তারা আছে, আমি আমার মতো আছি। আমি তো তাবিজ পড়তেছি না, আমার ঘরের মধ্যে 8-10টা তাবিজ জেনে আমার বউ রেখে দিছে, বাট আমি তাবিজ পড়ি না। সুন্দর সময় আমি আমার বউরে বললাম যে দেখো, আমি খুব কম সময়ে তোমার কাছে ফিরে আসবো এবং আমি তোমাকে আর কষ্ট দিব না। সেদিন আমার বউ আর কোনো কিছু বললো না। তো এরপরে আমি পীরের সাথে দেখা করার জন্য ওইখানে গেলাম, মানে ওই জায়গার মধ্যে গেলাম। আমি পীরের সাথে দেখা করতেছি, মানে ও আমাকে কী জানি একটা জিনিস দিবে এবং নিয়েও আসছে। একটা আপনার লাল কাপড়ে পেঁচিয়ে একটা জিনিস ওর হাতের মধ্যে আছে। ও বলে তোমার সাথে আজকে একটু বেশি সময় দিব, 3-4 ঘন্টার মতো তোমার সাথে বসে থাকবো এবং চলে যাওয়ার সময় তোমাকে জিনিসটা দিয়ে যাব। আমি যখন এখান থেকে চলে যাব অ্যান্ড যাওয়ার সময় তোমাকে এই জিনিসটা দিয়ে যাব, ও আমাকে এটা বললো। তো আমি ভাবলাম যে ঠিক আছে। তা আমি ওর সাথে বসে বসে কথা বলতেছি নর্মালি প্রতিদিন যেরকম ওরকমই। এবং কথা বলতে বলতে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কে জানি পিছন থেকে এসে আমার গায়ে পানি ঢেলে দিছে। শুধু এটাই মনে আছে, আমার গায়ে পানি ঢেলে দিছে, ওইটাই আমার মনে আছে, এরপর আর কিছু মনে নেই। পানি ঢেলে দিছে এবং পানি ঢালার পরে চিন্তা করেন সারাটা রাত কেটে গেল। পরের দিন প্রায় জোহরের নামাজের পরে আমার তখন জ্ঞান ফিরছে, মানে জোহরের নামাজের পরে জ্ঞান ফিরছে। এবং জ্ঞান ফিরার পরে আমি দেখতে পারি আমাদের বাড়িতে প্রচুর মানুষ, মানে এত মানুষ বলার মতো না। কিনা আমার বাড়ির মধ্যে এত মানুষ কোত্থেকে আসলো? আমি উঠার পরে মানে আমার ঘাড় ব্যথা, শরীর ব্যথা, মানে আমার খুব শরীর খারাপ লাগতেছে। ওইটা দেখলাম যে প্রচুর মানুষ আমার বাড়ির ভিতরে। আমি জিজ্ঞেস করলাম এত মানুষ কেন আমার বাড়িতে, এত মানুষ কোত্থেকে আসছে? পরে সবাই বলতেছে, মানে সবাই হাসাহাসি করতেছে আমার নিয়ে। কী হয়েছে, হাসাহাসি কেন করতেছে? পরে আমি আস্তে আস্তে করে মানে ইয়েতে গেলাম, ঘরে গেলাম, আমার ওরা গোসল করাইলো, খাওয়া দাওয়া দিল, খাওয়া দাওয়া খাইলাম। খাওয়ার পর আমার বউ জান্নাতের জিজ্ঞেস করলাম যে জান্নাত কী হয়েছে? পরে বলে না কিছু হয় নাই, কিছু হয় নাই, ঠিক আছে। পরে সন্ধ্যা হয়ে গেল, পরে আমি আর আমার আর কেউ কিছু বলে না। কিন্তু রাতের বেলায় আমার শরীরে কোনো তাবিজ নাই, কিন্তু এই শরীরে ওই শরীরে কোথাও তাবিজ নাই, কোনো তাবিজ পরায় নাই। রাতের বেলা আমি আর পীরা আর আমার কাছে আসলো না, ওর আমার কাছে আসলো না, ও আমাকে কোনো কিছু দিলও না। আমি ওকে ডাকতেছি, আমার বউর সাথে শুয়ে শুয়ে মনে মনে ডাকতেছি, কিন্তু ও আর আমার ডাকে কোনো সাড়া দেয় না। না দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম কী রে, ও আসলো না কেন, মানে আমার সাথে কেন আসলো না, ও আসে না কেন? পরে সকাল হয়ে গেল, আমি তখন ওইটা ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে আমার দাদির ঘরে গেলাম। দাদি তখন শুয়ে আছে, অসুস্থ। দাদির কাছে গিয়ে বললাম দাদি তোমরা কি আমার কোনো কিছু করছো কালকে রাতে? তোমরা কি আমার গায়ে পানি ঢেলে আমার কিছু করছো? দাদি বলে কেন? আমি বললাম দাদি আমি আমার ভালোবাসার মানুষটাকে আর দেখতে পাচ্ছি না, ও কালকে রাতে আমার কাছে আসে নাই। আমার দাদি আমাকে বলে ও কালকে রাতে তোর কাছে আসে নাই? আমি বলছি না আসে নাই। আমার দাদি আমাকে বলে ও আর কোনো দিনও তোর কাছে আসবে না। আমি বললাম কেন, ও আর কোনো দিন আমার কাছে আসবে না কেন? আমার দাদি বলে ওকে মেরে ফেলেছি। আমি বললাম মানে মেরে ফেলছো মানে? আমি তোমার কথা বুঝি নাই, কীভাবে মারছো? দাদি বলে কালকে রাতে তোরে শরীরে পানি ঢেলে দিয়ে আমরা কবিরাজের কাছ থেকে পানি আনছি, এনে এটা তোর শরীরে ঢেলে দিছে এবং তোকে অজ্ঞান করছি। অজ্ঞান করার পর ওই কবিরাজ আসছে সকালবেলা, আসার পরে ওই কবিরাজ তন্ত্রমন্ত্র দিয়ে ওই পরীটাকে তোর শরীরে আনছে এবং আনার পরে পরীটাকে চলে যাওয়ার জন্য অনেক অনুরোধ করছি, কিন্তু পরীটা চলে যায় নাই। এবং পরীর কাছে কি একটা জিনিস জানি ছিল, পরী ওই জিনিসটা দিতে চাচ্ছিল না, পরীটাকে ওখানে আমরা আটকাই। মানে পানিটা দেওয়ার পরে পরীটা তোর শরীরে আটকায়া যায়, তোর শরীর থেকে আর বেরোতে পারে না। এরপরে কবিরাজ এসে তোর শরীর থেকে এটা বের করে, বের করার পরে কবিরাজ ওকে চলে যেতে বলো, ও যায় না। এবং ওর কাছে কী জানি একটা জিনিস ছিল, কবিরাজ বললো এই জিনিসটা দিয়ে দে, ওটা দিচ্ছে না। এবং না দেওয়ার কারণে একটা সময় কবিরাজ ওকে মেরে ফেলে এবং ও আর কোনোদিন তোর কাছে আসবে না। কথাটা শোনা মাত্রই না ভাই আমার চোখে দিয়ে বন্যার মতো পানি ছুটতে শুরু হলো। দাদি তুমি কি বললা, তাকে মেরে ফেলেছো? দাদি বলে হ্যাঁ মেরে ফেলেছি। আমি বললাম ওকে মেরে ফেলেছো? দাদি বলে হ্যাঁ ওকে মেরে ফেলেছি। আমি বললাম এটা কী করছে? বলে তোর বউ করছে। আমি ওখান থেকে আসলাম, উঠানের মধ্যে একটা চিৎকার দিছি, এত জোরে চিৎকার দিছি বলার মতো না। এবং চিৎকার দিয়ে 1 তালাক
2 তালাক 3 তালাক দিয়ে আমি আমার বউকে ওই 7 সকালবেলায় তালাক দিয়ে দিই। তালাক দিয়ে আমি আমার বউকে বিদায় করে দিয়ে বউ আমার চলে যায় এবং আমার সন্তানটা তখন আমার কাছে আসে। আমার ঘটনাটা 2013 সালের ঘটনা, 13-14 কাছাকাছি ওই সময়টাতে। বউরে তালাক দেওয়ার পরে আমি তখন সন্তানটাকে নিয়ে আছি। সন্তানটা আমার কাছে আসে, আমার মেয়ে জেরিন। আমার মেয়ে এখন অনেক বড় হয়েছে। আমার বউরে তালাক দেওয়ার পরে বউ চলে যায়, অন্যত্রে বিয়ে হয়। আমি আর কোনোদিন পীরারে দেখতে পাই নাই বা পীরা আর কোনোদিন আমার কাছে আসে নাই এবং পীরার ওই স্মৃতি ভুলতে পারি নাই বলে আমি নতুন করে আর কোনো বিয়েও করি নাই। কিন্তু অবাক বিষয় হচ্ছে ওই মিজান কবিরাজ, যে মিজান কবিরাজ আমার পীরাকে হত্যা করেছে, এই ঘটনার পরে মানে আমার ওই পীরাকে হত্যা করার পরে মিজান কবিরাজ আজ পর্যন্ত আর কোনো রুগী দেখে নাই। উনি ওনার কবিরাজি ছেড়ে দিয়েছে। শুধু কবিরাজি ছেড়ে দিয়েছে তাই নয়, উনি বাংলাদেশের নাম করা, শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের নাম করা আমার কাছে মনে একজন ধনী ব্যক্তি হয়ে গেছে। ঢাকা শহরে এই কবিরাজের আপনার 18টা বাড়ি। আই রিপিট, ঢাকা শহর ওনার 18টা বাড়ি। আমাদের সিলেটে জায়গা সম্পত্তির ওনার কোনো কিছুর অভাব নাই। শুধু তাই নয়, বিদেশে উনি অনেক বাড়িঘর কিনেছে। উনি এখন নিজের ব্যক্তিগত বিমানে চলাফেরা করে, নিজের টাকা পয়সা দিয়ে উনি চলে। এখনও ওকে অনেক মিজান কবিরাজ বলে। উনি আমার ওই চিকিৎসাটা করার বহু বছর আগ থেকে উনি কবিরাজি করে, কিন্তু কোনোদিন উনি এত টাকার মালিক হতে পারেনি। আমার ওই চিকিৎসাটা করার পরেই উনি রাতারাতি সিলেটে বাড়ি কিনে, ঢাকায় বাড়ি কিনে, এই করে ওই করে মানে বিশাল টাকার মালিক উনি হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমার পীরা যে জিনিসটা আমাকে দিতে চেয়েছিল, ওই জিনিসটা ওই কবিরাজ তার তন্ত্র মন্ত্র দিয়ে পীরাকে মেরে পীরার কাছ থেকে জিনিসটা নিয়ে গেছে। এই জীবনে হয়তো পীরার সাথে আমার আর কখনো দেখা হবে না, আমি হয়তো ওকে আর কখনো দেখব না। কিন্তু ভাই জানেন, এখনও রাতের বেলায় আমি সেই জায়গায় গিয়ে বসে থাকি যে জায়গায় পীরার সাথে আমার কথা হতো। এখনও সেই জায়গায় আমি পীরাকে মিস করি, পীরাকে অনুভব করি। আমার কাছে মনে হয় এই বুঝি পীরা আমার কাছে আসলো। পীরারা তো পড়ি, ওরা তো জিন, ওদের তো অনেক ক্ষমতা আছে, হয়তো আমার কাছেও ফিরে আসতে পারে। কিন্তু ভাই, মৃত্যু যে সবার জন্য সমান এইটা আমি আমার পীরাকে দিয়ে বুঝে গেছি। কারণ জিন বলেন, মানুষ বলেন বা যে কোনো প্রাণী একবার মরে গেলে সে আর ফিরে আসে না। 2013 সাল থেকে আজকে 2024 চলতেছে, এতগুলো বৎসর কেটে গেল, আমি আজ পর্যন্ত পীরাকে আর দেখি নাই। একটা বারের জন্য পীরা আমার স্বপ্নেও আসে নাই। আমি এখনও শরীরের গন্ধটাকে অনেক অনুভব করি। ওর শরীরের গন্ধটা এখনও মনে হয় যেন আমার নাকে লেগে আছে। আপন ভাই, পীরাকে আমি এই জীবনে আর পাবো না জানি, তবে পীরার স্মৃতি নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আমার মেয়েটা অনেক বড় হয়েছে, আমার মেয়েটাকে আমি দিনী লাইনে পড়াশোনা করাচ্ছি, ইসলামিক লাইনে পড়াশোনা করাচ্ছি এবং আমার স্বপ্ন আছে আমার মেয়েটাকে আমি কোরআনে হাফেজ বানাবো। আপন ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর সিলেটের মাটিতে যদি কোনোদিন আসেন, আমার নাম্বারটা দিয়ে গেলাম, আমি সিলেট শহরের কাছাকাছিই থাকি, যদি ফোন করেন আপনার সাথে আমার একটা আবার দেখা হবে। আমি অনেক দিন কষ্ট করার পর আপনার ইমেল নাম্বারটা জোগাড় করেছি বা আপনার ইমেলটা পেয়েছি। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ সিলেটের ভাই আশিকের জীবনের এই ভয়ঙ্কর রোমান্টিক বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, ভালোবাসা তো মানুষের প্রতি হয়, কিন্তু ভালোবাসা যে এরকমভাবে পরীর প্রতি হতে পারে, আশিকের জীবনের গল্পটা না পড়লে আসলেই বুঝতাম না। ভালোবাসা শুধু যে মানুষের প্রতি হয় তা কিন্তু আমি এরকম দৃশ্য দেখেছি, নিজের পালা কুকুর মরে গেছে, বিদেশি একজন নারী সে আত্মহত্যা করে ফেলেছে, মানে কুকুরের প্রতি তার এমন ভালোবাসা ছিল। এবং নিজের মানে এরকমও দেখে গ্রামে মাঝে মাঝে গেলে, আমার এক চাচি ছিল, উনি 1 সপ্তাহ খাওয়া দাওয়া করে না, ওনার একটা মুরগি মানে হারাই গেছে, হয়তো মানে কোনো কিছু খেয়ে ফেলেছে, হারাই গেছে, উনি 1 সপ্তাহ খাওয়া দাওয়া করেনি। ওই মুরগির শোকে উনি একদম শুকিয়ে গেছে, ওনার ডাক্তার দেখাইতে হয়েছে পড়ে। তো এরকমভাবে পরীর প্রতি আশিকের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এই ভালোবাসাগুলো বেঁচে থাকুক এবং ভালো পরীগুলো মানুষের জীবনে আসুক, বদ পরীগুলোর কাছ থেকে মানুষকে আল্লাহ রক্ষা করুক, এই শুভকামনায় আমি আপন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গল্প কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে লিখবেন এবং অবশ্যই গল্প নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটা লিখতে ভুলবেন না। দেখা হবে নতুন করে অন্য কারো জীবনের গল্প নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।